হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। বিবিএস একাডেমির নতুন একটা ভিডিও সেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফির জিওমরফোলজি ইউনিট থেকে অর্থাৎ ভূমিরূপবিদ্যা ইউনিট থেকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা রয়েছে দেখো, চুনা পাথরের গুহার উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? ওকে, এখানে অপশন রয়েছে দেখো, যে ভূতত্ত্ব, স্পিলিওলজি, গ্লিপ্টোলজি, পোটামোলজি। ওকে, আমি যদি একটু ইংলিশটা স্টাডি করি, দেখো কি বলেছে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য অরিজিন অফ দ্য development of limestone caves is called geology, speleology, গ্লিপ্টোলজি, পোটেমোলজি। ওকে, আমরা যদি একটু দেখি চুনাপাথরের গুহার উৎপত্তি, তাহলে এটা কার সাথে রিলেটেড? এটা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়ার সাথে রিলেটেড। ওকে, আর এই যে স্টাডিটা করা হয় চুনাপাথরের গুহার উৎপত্তি, তার ইভলিউশন, তার বিকাশ, এগুলো কোথায় করা হয়, কোন ইউনিটে করা হয়? এটা হচ্ছে স্পেলিওলজি বলা হয়। ওকে, যে যে শাখায় এটা অধ্যয়ন করা হয়, এই চুনাপাথরের গুহার উৎপত্তি ও বিকাশ, সেটাকে কি বলা হয় না? স্পেলিওলজি। ওকে, এটা মনে রাখবে। এখানে একটু ডেসক্রিপশন রয়েছে দেখো, যে স্পেলিওলজি হলো গুহার, বিশেষ করে চুনা পাথরের গুহার উৎপত্তি, গঠনগত বৈশিষ্ট্য, এগুলো নিয়ে বৈজ্ঞানিক অধ্যয়ন। ওকে, ক্লিয়ার। নেক্সট কি রয়েছে দেখো, বর্তমান হলো অতীতের চাবিকাঠি। একটা স্টেটমেন্ট রয়েছে যে বর্তমান হলো অতীতের চাবিকাঠি, এই ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? ওকে, এখানে অপশন রয়েছে, তার আগে একটু আমি ইংলিশটা পড়ে দিই। কি বলেছে? দ্য কনসেপ্ট দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। একটা খুবই ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা। ওয়াজ প্রপোজড বাই, কে প্রপোজ করেছিলেন প্রথম? ওকে, এখানে অপশন রয়েছে দেখো, আলফ্রেড ওয়েগনার, জেমস হাটন, চার্লস লাইল, উইলিয়াম স্মিথ। ওকে, আমরা যদি একটু এই সেন্টেন্সটা নিয়ে কথা বলতে যাই, তাহলে এটা প্রথম 1785 সালে, ওকে, 1785-এ ইউনিফর্মাটিয়ারিজম কনসেপ্টে জেমস হাটন কিন্তু এই কথাটা বলেছিলেন। ওকে, এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে যে জেমস হাটন বলেছিলেন এই কথাটা, এবং কখন বলেছিলেন না? 1785 সালে। এবং ওনার যে বই দ্য থিওরি অফ আর্থ, সেই থিওরি অফ আর্থে উনি প্রথম এই ইউনিফর্মাটিরিজম তত্ত্ব উনি দিয়েছিলেন, তত্ত্বকে উনি ব্যাখ্যা করেছিলেন। এবং সেখানেই উনি বলেছিলেন যে প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়ে যে সকল জিওলজিক্যাল প্রসেসগুলো চলছে, সেই জিওলজিক্যাল প্রসেসগুলো কিন্তু সুদূর অতীতেও ছিল, এবং সুদূর অতীতেও কিন্তু একইভাবে কার্যকলাপ করেছিল। ওকে, এবং সেই রেসপেক্টে উনি এই কথাটা বলেছিলেন যে যদি আমরা বর্তমানকে স্টাডি করি, তাহলে আমরা অতীতের বিষয় সম্পর্কে জানতে পারবো। ওকে, তাই জন্য ওনার এই যে স্টেটমেন্টটা, দ্য প্রেজেন্ট, ওকে, দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট হচ্ছে কি না, এই যে এখনকার বর্তমান হচ্ছে অতীতের চাবিকাঠি। ওকে, এই জন্য উনি এই টার্মটা ইউজ করেছিলেন। ওকে, ওনার যে তত্ত্ব ছিল তার নাম ছিল কি না? ইউনিফর্মাটিয়ারিজম। ওকে, এবং ওনার যে তত্ত্বটা উনি দিয়েছিলেন সেটা 1785-তে। ওকে, 1785। ওকে, ক্লিয়ার। এখানে আরো রয়েছে, ইংলিশে একটু রয়েছে, তোমরা দেখে নিও। ওকে, নেক্সট কি রয়েছে দেখো না, গ্রেডেড স্ট্রিম। ওকে, গ্রেডেড স্ট্রিম ধারণাটি কে প্রস্তাব করেছেন? এখানে অপশন রয়েছে দেখো, ডেভিস, জিকে গিলবার্ট, হাটন, পেঙ্ক। ওকে, ইংলিশে কি বলেছে? দ্য কনসেপ্ট অফ গ্রেডেড স্ট্রিম ওয়াজ প্রপোজড বাই, এক নম্বরে বলেছে ডব্লিউ.এম. ডেভিস, বিতে বলেছে জিকে গিলবার্ট, সিতে হটন, ডিতে পেঙ্ক। ওকে, আমি যদি একটু ওই গ্রেডেড স্ট্রিম নিয়ে আলোচনা করি, গ্রেডেড স্ট্রিম কি, তারপরে আমি উত্তরে আসছি। ওকে, গ্রেডেড স্ট্রিম যদি আমি বলি কি, এটা একটা নদীর অবস্থা, ওকে, একটা কন্ডিশন আমি বলতে পারি, যেখানে কি করে নদী তার যে ক্ষয় এবং তার যে সঞ্চয়, এই দুটোর মধ্যে ভারসাম্য অর্জন করতে চায়। ওকে, একটা ব্যালেন্স কন্ডিশন নিয়ে আসতে চায়, ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে, ইরোশন এবং ডিপোজিশনের মধ্যে কি করতে চায় না, একটা ব্যালেন্স কন্ডিশন আনতে চায়। এবং সেটা কি করে আনতে চায় না, তার যে ঢাল রয়েছে সেই ঢালটাকে এবং তার যে প্রোফাইলটা রয়েছে সেটাকে কি করে না, একটা অবতল এবং একটা মসৃণ চ্যানেল প্রোফাইল ক্রিয়েট করে। ওকে,
অর্থাৎ এই ধারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কনভেক্স প্রোফাইল আমি বলতে পারি, বা একটা অবতল প্রোফাইল আমি বলতে পারি। এই প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে নদী কি চায় না, তার যে কন্ডিশন, সেই কন্ডিশনে যেন একটা ব্যালেন্স আসে, অর্থাৎ তার যে ক্ষয় কার্য এবং যে সঞ্চয় কার্য, এই দুটোর মধ্যে একটা ভারসাম্য অর্জন করার চেষ্টা করে। আর সেই কন্ডিশনটাকে কি বলা হয় না, গ্রেডেড কন্ডিশন। ওকে, এটা হচ্ছে। আর যখনই এই কন্ডিশনটা চলে আসে, যেই স্টেজে এই কন্ডিশনটা চলে আসে, সেই স্টেজকে আমরা বলতে পারি কিনা একটা গ্রেডেড রিভার কন্ডিশন আমরা বলতে পারি। বেসিক্যালি আমরা যদি দেখি এই গ্রেডেড রিভার কন্ডিশন, তাহলে গ্রেডেড রিভার কন্ডিশনে কি স্লোপ সৃষ্টি হয় দেখবে, এই কনকেভ আকৃতির বা অবতল প্রোফাইল বলতে পারি, অবতল চ্যানেল প্রোফাইল, যেটা লঙ্গিটিউডিনাল প্রোফাইল হয়ে থাকে রিভারের, সেটা কিরকম হয় না, সেটা অবতল আকৃতির হয়ে থাকে। আর এই যে এক্সাম্পল রয়েছে দেখবে এখানে বলেছে মিসিসিপি রিভার, যেটা যুক্তরাষ্ট্রে, সেটাও একটা এক্সাম্পল কার না, এই গ্রেডেড স্ট্রিমের। ওকে, এছাড়াও এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে তোমাকে বলে দেবে রিভারের যে স্টেজগুলো রয়েছে, পর্যায়গুলো রয়েছে, সেখানে কোন স্টেজে এই গ্রেডেড কন্ডিশনটা দেখতে পাওয়া যায়। তোমাকে অপশন দিয়ে দেবে যে উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, বা বলে দিতে পারে ইউথফুল স্টেজ, ম্যাচিওর স্টেজ, বা ওল্ড স্টেজ। ওকে, এরকম বলে দিতে পারে। তখন কি হবে না, আমরা যদি দেখতে চাই তাহলে নদীর গ্রেডেড কন্ডিশনটা কখন আসে না, সেটা মিডিল পর্যায়ে বা ম্যাচিওর স্টেজে। ওকে, ম্যাচিওর স্টেজে কি হয় না, রিভার সেখানে অতিরিক্ত ক্ষয়ও করে না, অতিরিক্ত সঞ্চয়ও করে না। তখন কি করে না, মিডিল পোর্শনে রিভার কি করে না, ট্রান্সপোর্টেশন কাজটা খুব ভালোভাবে করে। ওকে, যে সকল ইরোশনাল বা যে সকল রক্স পার্টিকেল গুলো ওর মধ্যে থাকে, সেগুলো নিয়েও কিনা ট্রাভেল করতে থাকে, ট্রান্সপোর্ট করতে থাকে। এই সময় অতিরিক্ত ক্ষয় হয় না, অতিরিক্ত সঞ্চয় হয় না। ঠিক আছে, এই যে কন্ডিশন, এটাকে কি বলা হয় না, গ্রেডেড কন্ডিশন। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে যে অপশনটা অ্যান্সার হবে সেটা কি হয়ে যাবে না, জি কে গিলবার্ট প্রথম 1877 সালে এই গ্রেডেড নদীর ধারণাটা কিন্তু উনি দিয়েছিলেন। ওকে, ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, যে উন্মুক্ত চ্যানেলে, যেটা হচ্ছে ওপেন চ্যানেল। ওকে, ওপেন চ্যানেল যেটা, যে জলের গড় গতি নির্ণয়ের জন্য কোন সমীকরণ ব্যবহার করা হয়। ওকে, এখানে ইংলিশটা আমি একটু দেখি কি বলেছে। দ্য মিন ওয়াটার ভেলোসিটি অফ অ্যান ওপেন চ্যানেল ইজ এস্টিমেটেড বাই। ওকে, কোন মেথড দ্বারা এই ওপেন চ্যানেলের যে ওয়াটার ভেলোসিটি, মিন ওয়াটার ভেলোসিটি মেজার করা হয় বা এস্টিমেট করা হয়। এখানে কি বলেছে না, হিউলস্ট্রোম বক্ররেখা, জলের ভারসাম্য সমীকরণ, ম্যানিং এর সমীকরণ, চেজি সমীকরণ। এটা একটা স্ট্যাটিক কোশ্চেন। ঠিক আছে, এটা আমরা যদি অ্যান্সারটা দেখি তাহলে কি হয়ে যাবে না, ম্যানিং এর সমীকরণ। ওকে, বা ম্যানিংস ইকুয়েশন। ওকে, আমরা যদি দেখি যে উন্মুক্ত চ্যানেলে জলের গতি নির্ণয়ের জন্য ম্যানিং এর সমীকরণটা ইউজ করা হয়। ওকে, এটা স্ট্যাটিক কোশ্চেন, এটা মনে রাখবে। ওকে, আর এখানে একটা ফর্মুলা রয়েছে যেটা দেখতে পারো, বাট এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখার জন্য। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো, যে ক্যাটেল হোল। ওকে, ক্যাটেল হোলস ভূমিরূপগুলি কিভাবে গঠিত হয়। ওকে, প্রথম বলেছে আগ্নেয়গিরির উদ্গীরণে, দেন বলেছে বায়ুর ক্ষয়ক্রিয়ায়, দেন বলেছে হিমবাহ দ্বারা সঞ্চয়ে, দেন নদীর মনোক্রিয়ায়। ওকে, এখানে মনোক্রিয়াটা বলতে এটা রিভার মিয়েন্ডারিং হবে, মেবি বাংলা ট্রান্সলেটের জন্য একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো ইংলিশটা আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, যে ক্যাটেল হোলস আর ল্যান্ডফর্মস ফর্মড বাই, ওকে, ভলকানিক ইরuption, উইন্ড ইরোশন, গ্লেশিয়াল ডিপোজিশন, রিভার মিয়েন্ডারিং। ওকে, আমরা যদি একটু ক্যাটেল হোল সম্পর্কে জানতে চাই সেটাতে আমি আসছি, বাট এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে হিমবাহ দ্বারা সঞ্চয়। ওকে, হিমবাহ দ্বারা সঞ্চয়ের ফলে কিন্তু এই ক্যাটেল হোলগুলো সৃষ্টি করে। দেখো কিভাবে সৃষ্টি হয়। ওকে, প্রথমের দিকে যখন গ্লেশিয়ার ডিপোজিশন করতে থাকে, ওকে, যখন সেডিমেন্ট ডিপোজিশন করতে থাকে গ্লেশিয়ার, তখন কি হয় না, গ্লেশিয়ার কিছু চাঙড়, ওকে, বরফের চাঙড়ও কিন্তু কি হয় না, ওই যে যখন ডিপোজিট করছে, পলি ডিপোজিশন করছে, সেই পলি ডিপোজিশনের সাথেও কিন্তু বরফের চাঙড় কিছু কিছু ডিপোজিশনের সাথে চলে যায়। ওকে, যখন এই পলি ডিপোজিশনের সাথে চলে আসে, তখন কি হয় না, ওই আইসটা কিন্তু তখন সলিড ফর্মে রয়েছে, তখন কিন্তু ও গলে যায় না, ততক্ষণ পর্যন্ত সলিড ফর্মে ডিপোজিশন হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে কি হয় না, যখন ওই বরফটা গলতে শুরু করে, ওই জায়গাটাতে একটা ফাঁকা অবতল ভূমির সৃষ্টি হয়। ওকে, তখন সেই যে নিচু অবতল ভূমিটা সৃষ্টি হয়, তখন সেটাকে কি বলা হয় না, ক্যাটেল হোল। ওকে, আবার ওই অবনমিত অঞ্চলটাতে যখন বরফ গলা জল এসে জমা হয়, ওকে, তখন কি সৃষ্টি করে না, ক্যাটেল লেক ক্রিয়েট করে।
ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি দেখি যে ক্যাটেল হোল কোথায় সৃষ্টি হয় বা কোন ভূমিরূপে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, সেটা কি হয়ে যাবে না হিমবাহের দ্বারা সঞ্চয় কার্যের ফলে কিন্তু ক্যাটেল হোলটা ক্রিয়েট হয়ে থাকে। ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তো আমি জাস্ট একটু দেখে নিই। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে ক্ষয় ভূ উত্থান সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করে না। এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, আমি ইংলিশটা পড়ছি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যে হু সেড ইরোশন ক্যানট ওয়েট ফর দ্য কমপ্লিশন অফ আপলিফট, অর্থাৎ ইরোশন ওয়েট করে না আপলিফমেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত। এই উক্তিটা কে বলেছেন? যে ক্ষয় বহু উত্থান সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করে না, অর্থাৎ ক্ষয় ইরোশন ওয়েট করে না আপলিফমেন্টের। ওকে, এটা কে বলেছে? এখানে অপশন রয়েছে ডব্লিউ.এম. ডেভিস, আর্থার হোমস, ওয়ালথার ফিঙ্ক, জি.কে. কিলবার্ট। ওকে, দেখো এখানে আমরা যদি একটু অ্যান্সারটা দেখতে যাই তাহলে অ্যান্সার হয়ে যাবে কিনা ওয়ালথার পেঙ্ক। ওকে, ওয়ালথার পেঙ্ক কে ছিলেন? একজন জার্মান ভূ আকৃতি বিজ্ঞানী বা জিওমরফোলজিস্ট আমরা বলতে পারি। ওয়ালথার পেঙ্ক তিনি বলেন যে ভূমির আপলিফট বা ভূ উত্থান এবং ক্ষয় একসাথে ঘটে, ওকে, পৃথকভাবে নয়। তাই জন্য ক্ষয় বা ইরোশন ভূ উত্থানের শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায়। ওকে, তাই জন্য এই ভূ উত্থানের জন্য একদম পুরোপুরিভাবে উত্থানের জন্য কিন্তু ইরোশন ওয়েট করে না। ওকে, আমরা যদি একটু ডেভিস এবং পেঙ্কের তত্ত্ব দেখতে যাই তাহলে ডেভিস কি বলেছিলেন না একটা ভূমিরূপ যখন আপলিফট করছে সে যতক্ষণ পর্যন্ত না আপলিফমেন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ভূমিরূপের উপর কোনো রকমের ইরোশনাল কার্যকলাপ শুরু হবে না। অর্থাৎ আফটার কমপ্লিশন, কমপ্লিট হওয়ার পর, ভূ উত্থান কমপ্লিট হওয়ার পর তারপরে ইরোশন স্টার্ট হবে, সেটা বলেছিলেন কে না ডেভিস। বাট যখন ওয়ালথার পেঙ্কের তত্ত্ব আসে, ওয়ালথার পেঙ্ক বলেছিলেন তার এই যে আপলিফমেন্ট এবং ইরোশন, ওকে, টেকটনিকের ফলে বা এন্ডোজেনেটিক ফোর্সের ফলে কি হয় না আমাদের ভূমিরূপগুলো উত্থিত হতে থাকে এবং ভূমিরূপ উত্থানের সাথে সাথেই কিন্তু ইরোশন শুরু হয়। সেই তত্ত্বটা বলেছিলেন কে না ওয়ালথার পেঙ্ক। এবং সেখানেই উনি বলেছিলেন যে ক্ষয় কার্য ভূমি উত্থানের শেষ পর্যন্ত ওয়েট করে না, ভূমি উত্থানের সাথে সাথেই চলতে থাকে। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, যে প্রায় 35 ডিগ্রি কৌণিক ঢাল যেটি প্রায় সবসময় একই রকম থাকে সেটি হলো, ওকে, এখানে কি বলেছে, এ স্লোপ যেটা হ্যাজ এ কনস্ট্যান্ট স্লোপ অ্যাঙ্গেল অফ অ্যাবাউট 35 ডিগ্রি। কোন স্লোপটা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টেবল থাকে? ওকে, এখানে বলেছে টেলাস, অ্যাঙ্গেল অফ রিপোজ, কনকেভ, কনভেক্স। ওকে, দেখো এখানে যদি আমরা উত্তরটা দেখতে যাই, উত্তর হয়ে যাবে কিনা টেলাস স্লোপ। ওকে, টেলাস স্লোপটা কি? টেলাস স্লোপ হচ্ছে যে কোনো ওয়েদারিং প্রসেস বা আমরা বলতে পারি কোনো মাস ওয়েস্টিং এর ফলে যখন পর্বতের পাদদেশ অঞ্চল, অর্থাৎ একটা স্টিপি পর্বত ঢাল বরাবর যখন ওই ডেব্রিজ গুলো এসে জমা হয়, পাদদেশে জমা হয়, তখন কি করে ওই ডিপোজিশনের ফলে যে ঢালটা ক্রিয়েট হয় সেটাকেই বলা হয় কিনা টেলাস ঢাল। এইখানে যদি দেখতে পাই এটা একটা ল্যান্ডমাস রয়েছে, একটা ভূমিরূপ রয়েছে যার যে গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাই, বা যদি আমি স্লোপটা দেখি এটা একটা স্টিপি স্লোপ। ওকে, এখানে কি না এটা যখন এই ডেব্রিজটা ফল করছে, হতে পারে সেটা ওয়েদারিং এর ফলে হচ্ছে, হতে পারে সেটা মাস ওয়েস্টিং এর ফলে হচ্ছে। যখন এই ডেব্রিজটা ফল করছে, ফল করে কি হয় না এই বেসমেন্টে, অর্থাৎ এই পর্বত আমি যদি এটাকে ধরে নিই, ঠিক আছে, এর বেসমেন্টে বা পাদদেশ অঞ্চলে কি হয় না এগুলো ডিপোজিশন হতে থাকে। ওকে, এই সঞ্চয়ের ফলে যে স্লোপটা ক্রিয়েট করে, নতুন স্লোপটা ক্রিয়েট করে, সেটাকে কি বলা হয় না টেলাস স্লোপ। এই টেলাস স্লোপের যে কৌণিক মান বা আমি যদি ডিগ্রি ধরি সেটা কি হয়ে যাবে না 35 ডিগ্রি। আর এই 35 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু টেলাস স্লোপ কি না কনস্ট্যান্ট থাকে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে টেলাস। ক্লিয়ার? নেক্সট একটা কোশ্চেন রয়েছে দেখো, যে বৈপরীত্য ভূমিরূপ। ওকে, বৈপরীত্য ভূমিরূপ বা ইনভার্টেড রিলিফ, ওকে, নির্দেশ করে, কি নির্দেশ করে ইনভার্টেড রিলিফ? এখানে অপশন রয়েছে অ্যান্টিক্লাইন রিজ, ওকে, সিনক্লাইন উপত্যকা, অ্যান্টিক্লাইন উপত্যকা ও সিনক্লাইন রিজ, ফল্ট, স্ক্র্যাপ, বেসিন ও রেঞ্জ ভূ আকৃতি। যদি আমি ইংলিশটা দেখতে যাই, ইংলিশে কি বলেছে দেখো, যে ইনভার্টেড রিলিফ ইন্ডিকেটস অ্যান্টিক্লাইনাল রিজেস, সিনক্লাইনাল ভ্যালিজ, অ্যান্টিক্লাইনাল ভ্যালিজ, সিনক্লাইনাল রিজেস, ফল্ট, স্ক্র্যাপ, বেসিন অ্যান্ড রেঞ্জ টোপোগ্রাফি। ওকে, আমরা যদি নর্মাল কোনো ফোল্ডের জিওমেট্রি দেখি তাহলে কি দেখবো না এরকম ভাবে একটা ফোল্ড অবস্থান করে। ওকে, এখানে আমরা যদি দেখি এখানে রয়েছে
যে ফোল্ড প্লেন যেটা রয়েছে, এক্সিয়াল প্লেন যেটা রয়েছে, তার বরাবর লিম থাকে, তার আদার্স জিওমেট্রিক রয়েছে। বাট এখানে যেটা দরকার বৈপরীত্য ভূমিরূপের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে কিনা অ্যান্টিক্লাইন অর্থাৎ যেটা ঊর্ধ্বভঙ্গ উপরের দিকে থাকে, আরেকটা কিনা সিনক্লাইন। ওকে, এটা হচ্ছে সিনক্লাইন। এটা নর্মালি আমি যদি দেখি তাহলে সিনক্লাইনটা কোথায় অবস্থান করে, বা সিনক্লাইনের মধ্যে কি অবস্থান করে, ভ্যালি অবস্থান করে। আর অ্যান্টিক্লাইনের মধ্যে কি অবস্থান করে, রিজ অবস্থান করে। ওকে, বাট যখন বৈপরীত্য ভূমিরূপের কথা আসবে তখন কি হয় না, বিকজ অফ ডিফারেন্সিয়াল ইরোশনাল প্রসেস, ওকে, যখন ইরোশনাল প্রসেসটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করবে, হতে পারে যে এই অ্যান্টিক্লাইনাল যে রিজটা রয়েছে সেই রিজ বরাবর একটা কোমল শিলা অবস্থান করছে বা নরম শিলা অবস্থান করছে, তাহলে কি হবে না, যে এক্সোজেনেটিক ফোর্সেস গুলো রয়েছে বা যে সকল বাহ্যিক শক্তিগুলো রয়েছে তার দ্বারা কি হবে না, এই যে অ্যান্টিক্লাইন অঞ্চলটা সেটা বেশি পরিমাণ ক্ষয় হতে থাকে। ওকে, বাট ইনকেস যদি সিনক্লাইন অঞ্চলটা একটা হার্ড রক দ্বারা সম্বন্ধিত হয় বা একটা হার্ড রক এখানে রয়েছে, তাহলে কি হবে না, এই সিনক্লাইন অঞ্চলটা কিন্তু ইরোশন হবে না। তাহলে কি হবে না, এই অ্যান্টিক্লাইনটা ইরোশন হতে হতে এই পর্যন্ত চলে আসবে, অর্থাৎ ভ্যালি পর্যন্ত চলে আসবে, বাট এই সিনক্লাইনটা তখনও কি করবে না, ভ্যালির উপরে অবস্থান করবে বা রিজ হিসেবে অবস্থান করবে, অর্থাৎ দুটো যে নর্মাল সিচুয়েশন সেটা রিভার্স হয়ে যাবে। অর্থাৎ অ্যান্টিক্লাইনটা থাকবে রিজে, অ্যান্টিক্লাইনটা নর্মালি থাকে রিজে, বাট সেটা হয়ে যাবে কি না, সেটা হয়ে যাবে ভ্যালি। বাট সিনক্লাইনটা নর্মালি থাকে ভ্যালি, সেটা হয়ে যাবে রিজ। ওকে, তখন সেই যে অবস্থানটা সেটাকে বলা হয় কি না, বৈপরীত্য ভূমিরূপ বা ইনভার্টেড রিলিফ। ক্লিয়ার? দেখো এখানে ছবি দিয়ে সব করাই রয়েছে যে বৈপরীত্য ভূমিরূপটা কি। আমি যদি নর্মাল অ্যান্সার দেখতে যাই তাহলে অ্যান্টিক্লাইনে অবস্থান করবে উপত্যকা এবং সিনক্লাইনে অবস্থান করবে কি না রিজ, যেটা কি হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে। এখানে আমি যদি নর্মাল কন্ডিশনটা দেখতে যাই, নর্মাল কন্ডিশনে দেখো এখানে রিজ রয়েছে কি না অ্যান্টিক্লাইনে, প্লাস এখানে ভ্যালি রয়েছে কি না সিনক্লাইনে, বাট ডিউ টু ডিফারেন্সিয়াল ইরোশনাল প্রসেস, ডিউ টু দ্য হার্ড রক, এখানে হার্ড রক থাকার জন্য বা এই রেজিস্ট্যান্স লেয়ার থাকার জন্য কি হয় না, এই যে অ্যান্টিক্লাইনটা সেটা কি হয়ে যায় না, তাড়াতাড়িভাবে ইরোডেড হয়, বাট এই সিনক্লাইনটা যেখানে রেজিস্ট্যান্স রক রয়েছে বা রেজিস্ট্যান্স লেয়ার রয়েছে সেটা কিন্তু ইরোড হতে পারে না। তাই জন্য কি হয় না, যে সিনক্লাইন সেটা হয়ে গেল রিচ এবং যেটা অ্যান্টিক্লাইন সেটা হয়ে গেল ভ্যালি। ওকে, তখন কি হবে না, সেটা ইনভার্টেড রিলিফ ক্লিয়ার। নেক্সট আমরা যদি দেখি যে ড্যাশ এখানে দিয়েছে যে একটি ভূরূপ যা নদীর পুনরুজ্জীবনের ফলে গঠিত হয়। এখানে কিছু ভূমিরূপের নাম দিয়েছে, যেটা কার ফলে সৃষ্টি হয় বলেছে না, রিভার রিজুভিনেশন। ওকে, রিভার রিজুভিনেশনের ফলে কোন ভূমিরূপটা এখানে সৃষ্টি হয়ে থাকে। ওকে, অপশন দিয়েছে মিয়েন্ডার, পুল অ্যান্ড রিফিল, স্ট্রাকচারাল বেঞ্চ, এন্ট্রেন্সড মিয়েন্ডার। ওকে, যে মিয়েন্ডার, পুল অ্যান্ড রিফিল, স্ট্রাকচারাল বেঞ্চ, এন্ট্রেন্সড মিয়েন্ডার, কোনটা এখানে রিভার রিজুভিনেশনের সাথে রিলেটেড। ওকে, আমরা যদি একটু দেখি এখানে এক্সপ্লেনেশনটা কি রয়েছে, দেখো এখানে অপশানের যে অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে এন্ট্রিচ মিয়েন্ডার। ওকে, মিয়েন্ডার নর্মালি যেটা হয় সেটা হবে না, রিজুভিনেশনের ফলে এটা হবে না। নেক্সট যেটা হয়েছে পুল এবং রিফিল, পুল রিফিলও হবে না। বাট অনেক সময় বাচ্চাদের বা অনেক সময় ছেলেদের কনফিউশন থাকে যে স্ট্রাকচারাল বেঞ্চটা কেন নয়, কেন এন্ট্রেন্সড মিয়েন্ডার। ওকে, স্ট্রাকচারাল বেঞ্চের যে ফরমেশন সেটা কি না, সেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে লিথোলজিক্যাল স্ট্রাকচারের উপর। ওকে, অর্থাৎ যেই অঞ্চলের উপর দিয়ে রিভার ফ্লো করছে সেই অঞ্চলের যে লিথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তার ক্যারেক্টারিস্টিকটা কেমন। ওকে, দেখবে এই স্ট্রাকচারাল বেঞ্চটা ক্রিয়েট হয় কখন না, যখন ওই লিথোলজিটা কোথাও কোমল শিলা কোথাও হার্ড রক এইভাবে অবস্থান করে, অর্থাৎ শিলা অর্থাৎ লিথোলজিক্যাল যে চেঞ্জেস, ওকে, শিলার যে ক্যারেক্টারিস্টিক্স তার চেঞ্জ হওয়ার জন্য কি হয় না, ইরোশনাল প্রসেসটাও কি হয়, ডিফারেন্সিয়েট হয়। এই ইরোশনাল প্রসেস ডিফারেন্ট রক্সের জন্য ডিফারেন্ট হয়ে থাকে এবং তার জন্য কি হয় না, স্ট্রাকচারাল বেঞ্চটা ক্রিয়েট হয়ে থাকে। এইদিকে যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্রাকচারাল বেঞ্চের ছবি। ওকে, এটা কি হয় না, এটা বেসিক্যালি লিথোলজিক্যাল প্রপার্টিজ বা লিথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে ইরোশনাল প্রসেসটা আলাদা আলাদা হওয়ার জন্য কিন্তু স্ট্রাকচারাল বেঞ্চটা ক্রিয়েট হয়। এই দেখো সিঁড়ির ধাপের মতো রয়েছে, এটা যদি আমি একটা রিভার ধরে নিই, এটা যদি একটা রিভার ভ্যালি ধরে নিই, তাহলে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ একটা সিঁড়ির মতো ধাপে ধাপে রয়েছে, এটা হয়ে যাবে কিনা স্ট্রাকচারাল বেঞ্চ। ওকে, এটা বেসিক্যালি লিথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে এবং তার রেসপেক্টে ইরোশনটা হয় বলে সেরকম ভাবে স্ট্রাকচারাল বেঞ্চ ক্রিয়েট হয়। বাট আমাদের যে উত্তর আছে এই কোশ্চেনের যে উত্তরটা সেটা যদি আমি দেখি, এখানে দেখো এন্ট্রেন্সড মিয়েন্ডার। ওকে, এন্ট্রেন্সড মিয়েন্ডারটা এখানে ছবিটা রয়েছে, দেখো এইখানে প্রাথমিকভাবে নর্মাল যে মিয়েন্ডারগুলো ক্রিয়েট হয় সেটা নর্মাল মিয়েন্ডার থাকে, বাট হঠাৎ করে যখন রিভারে
রিজুভিনেট করে, রিভার যখন রিজুভিনেট করে তখন কি হয় না তার মধ্যে আবার প্রথমের দিকে অর্থাৎ যৌবনের যে শক্তি সেটা ফিরে আসে। ফিরে আসার ফলে কি হয়, সে আরও কি করতে থাকে না ভার্টিক্যাল ইরোশনটা আবার স্টার্ট করে, অর্থাৎ নিম্নমুখী বা বলতে পারি আরও হেডওয়ার্ড ইরোশন এগুলো করতে থাকে। যখনই ইরোশনটা স্টার্ট করে তখন কি হয় না রিভার ভ্যালি, ওকে, রিভার ভ্যালির মধ্যে রিভার ভ্যালির সাইডে কি হয় না ওই মিয়ান্ডারিং যে রিভারটা আগে ছিল সে আরও নিচের দিকে করে বসে যায়। ওকে, এরকম পর পর করে যখন রিজুভিনেট হতে থাকে রিভার, তার মধ্যে কিন্তু এই মিয়ান্ডারের মধ্যে অনেকগুলো ছাপ চলে আসে, অনেকগুলো সাইকেলের ছাপ চলে আসে, ওইটাকেই বলা হয় কিনা এন্ট্রেন্সড মিয়ান্ডার। ওকে, এখানে দেখো রয়েছে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে, যে এই যে এগুলো দেখতে পাচ্ছ সাইডে সাইডে, এটা হচ্ছে কিনা এন্ট্রেন্সড মিয়ান্ডারের যে সাক্ষ্য, যে এটা রিভার রিজুমিনেট হয়ে কালক্রমে কি করেছে না আস্তে আস্তে করে ইরোড করে ওর ভ্যালিটাকে ডিপ করেছে। ওকে, ক্লিয়ার? আর এখানে একটু লেখা রয়েছে, এগুলো তোমরা দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে প্যাটার্নস্টার হ্রদ বা প্যাটার্নস্টার লেক। ওকে, প্যাটার্নস্টার লেক আর কমনলি ফাউন্ড ইন, কোথায় দেখতে পাওয়া যায় এটা? ওকে, প্রথমে বলেছে নদীগত ভূমিরূপে, হিমবাহজনিত ভূমিরূপে, বায়ুগত ভূমিরূপে, উপকূলীয় ভূমিরূপে। ওকে, অর্থাৎ প্যাটার্নস্টার লেকটা কোন ভূমিরূপের সাথে রিলেটেড? ওকে, আমরা যদি দেখি প্যাটার্নস্টার লেক, সেটা কি হয়ে যাবে না উত্তর হয়ে যাবে হিমবাহজনিত ভূমিরূপ। ওকে, এটা কি আমি আসছি দেখো, যদি আমরা একটা হিমবাহকে দেখি সেটা কোথায় থাকে না পর্বত গাত্রে থাকে। এবার যখন হিমবাহটা পর্বত গাত্র বরাবর থাকে বা শুয়ে থাকে তখন কি হয় না ওর যে পর্বতের ঢাল, সেই ঢাল বরাবর বিভিন্ন ধরনের কি না রক্সের ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, হতে পারে সেটা নরম কোথাও রয়েছে, কোথাও হার্ড রক রয়েছে। তাই জন্য কি হয় না যে প্লাকিং প্রসেসটা এখানে কাজ করে, সেখানে প্লাকিং প্রসেসটা কোথাও বেশি হয়ে থাকে কোথাও কম হয়ে থাকে। এই জন্য এই হিমবাহের যে উপত্যকা, সেই হিমবাহের উপত্যকাতে বিভিন্ন ধরনের শিলার ক্ষয় বিভিন্ন ধরনের হওয়ার জন্য কোথাও বেশি কোথাও কম। এই জন্য কি হয় না একটা কোথাও অবনমিত অংশ আর কোথাও উচ্চ অংশ সৃষ্টি হয়, এবং এই যে অবনমিত অংশটা যেখানে সৃষ্টি হয় সেখানে কি হয় না পরে বরফ গলা জল জমে লেকের সৃষ্টি হয়। এবং যখন একটা সিরিজ ধরে এই ইউ শেপ ভ্যালি আমরা বলি, যে হিমবাহের যে ভ্যালি, সেই হিমবাহের ভ্যালির লাইন ধরে যখন কয়েকটা লেক অবস্থান করবে এরকম ধাপে ধাপে, তখন সেটাকে কি বলা হয় না প্যাটার্নস্টার হ্রদ বা প্যাটার্নস্টার লেক। ওকে, এই যে দেখতে পাচ্ছি এখানে, এখানে একটা রয়েছে, এর নিচের ধাপে এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এগুলো প্যাটার্নস্টার লেকের এক্সাম্পল। ওকে, জাস্ট এখানে দেখো এক্সপ্লেনেশন আমরা যদি দেখি, এক্সপ্লেনেশনেও এখানে রয়েছে যে প্যাটার্নস্টার হ্রদ হলো একটি সোপান আকৃতির ক্ষুদ্র হ্রদের শ্রেণী যা হিমবাহ দ্বারা গঠিত উপত্যকায় একের পর এক লাইন ধরে থাকে এবং একটি স্রোতে যুক্ত হয়। ওকে, লাইন বাই লাইন রয়েছে। ওকে, এই জন্য এটা এটা হয়ে যাবে কি না হিমবাহজনিত ভূমি রূপে। ওকে, ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি রাসায়নিক ক্ষয়ের, ওকে, অর্থাৎ কেমিক্যাল ওয়েদারিং এর জন্য সবচেয়ে উপযুক্ত জলবায়ু? ওকে, কেমিক্যাল ওয়েদারিংটা কোন জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি প্রমিনেন্ট, ওকে, বা ডমিনেন্ট রোল প্লে করে, সব থেকে বেশি হয়ে থাকে কেমিক্যাল ওয়েদারিং কোন ক্লাইমেট অঞ্চলে? এখানে কি বলেছে যে শীতল ও শুষ্ক, উষ্ণ ও আর্দ্র, উষ্ণ ও শুষ্ক, শীতল ও আর্দ্র। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে পরীক্ষা। ওকে, আমি যদি জাস্ট এর অ্যান্সার দেখতে যাই, অ্যান্সার কি হয়ে যাবে না হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। ওকে, অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র অঞ্চল, ওকে, যেখানে তাপও থাকবে যেখানে ওয়াটারও থাকবে, সেই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল ওয়েদারিংটা প্রমিনেন্ট হয়ে থাকে। ওকে, বেশি পরিমাণ হয়ে থাকে। দেখো এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, প্লাস সাথে সাথে আরো একটা ছক রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। জাস্ট জিনিসটা দেখবে কি না ক্লাইমেটিক রিজিয়ন প্লাস এখানে কোন ধরনের ওয়েদারিংটা হচ্ছে। ওকে, দেখো ট্রপিক্যাল রিজিয়ন যেটা রয়েছে সেখানে জেড এজেন্ট থাকে, যে হাই টেম্পারেচার হাই রেনফল, এখানে বেশি করে যে ইন্টেন্সিভ যে হয় সেটা হচ্ছে কেমিক্যাল। প্লাস এরিড রিজিয়ন আমরা যদি দেখি, এরিড রিজিয়নে হাই টেম্পারেচার থাকে, সেখানে কি হয় না এরিড রিজিয়নে হাই টেম্পারেচার থাকলেও সেখানে কিন্তু যে হিউমিডিটি বা আর্দ্রতা সেটা কিন্তু অনেকটা কম থাকে। তাই জন্য কি হয় না সেখানে আমরা মেকানিক্যাল ওয়েদারিং এর প্রমিনেন্সি দেখতে পাই, বা অ্যাক্টিভলি যে কাজ করে সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং। এভাবে যে সাভানা রিজিয়ন বলো, পোলার রিজিয়ন বলো, টুন্ড্রা রিজিয়ন বলো, সেই রিজিয়ন ওয়াইজ কোন ওয়েদারিংটা বেশি পরিমাণে কাজ করে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা জাস্ট এটা থ্রু আউট করবে এবং এখান থেকে নোট বানিয়ে নেবে। ওকে, এখান থেকে যে কোনো একটা প্রসেস যে কোন রিজিয়নে কোনটা প্রমিনেন্ট সেটা কিন্তু আসতে পারে। ওকে, এছাড়াও দেখো এখানে কিছু এক্সপ্লেনেশন রয়েছে, ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো জাস্ট একটু আমি করে দিচ্ছি। ওকে, যে রাসায়নিক ক্ষয় হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিলা ও খনিজ পদার্থ জলের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং
অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে পড়ে। অর্থাৎ যে কার্বোনেটেড রক্স থাকে, ক্যালসিয়াম কার্বোনেটেড যে রক্স থাকে, সেই রক্সে কি হয় না, যখন জলের সংস্পর্শে আছে ওটা কি হয় না, জলের সাথে কেমিক্যাল রিয়াকশন করে ও চূর্ণ বিচূর্ণ হয় বা ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। ওকে, সেটাকে আমরা কেমিক্যাল ওয়েদারিং বলি। ওকে, অর্থাৎ এই জিনিসগুলো একটু দেখে নেবে, প্লাস এই যে ছকটা রয়েছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে দেখো, যে নদীর নিম্নলিখিত কোন ধরনের প্রবাহ পরিস্থিতিতে সাধারণত ডেল্টা গঠিত হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ রিভার ফ্লো ইজ যে ডেল্টা মোস্ট লাইকলি টু বি ডেভেলপড। ওকে, আমি উত্তরে আসছি, তার আগে এই জিনিসগুলো সম্পর্কে একটু জানতে হবে, যে হোয়াট ইজ হোমোপিগনাল প্রবাহ, হাইপোপিগনাল প্রবাহ প্লাস হাইপারপিগনাল প্রবাহ। এই প্রবাহগুলোকে কি বেসিসে ক্যারেক্টারাইজড করা হয় এবং এর ডেফিনেশনটা কি? ওকে, দেখো এখানে রয়েছে, আমরা যদি দেখি যে হোমোপিগনাল প্রবাহ, হোমো মিনস ইকুয়াল। ওকে, যখন একটা রিভার এসে কোনো সমুদ্রে মেশে বা কোনো লেকে মেশে, ওকে, রিভার ওয়াটারের ডেন্সিটি প্লাস সি ওয়াটারের ডেন্সিটি বা লেক ওয়াটারের ডেন্সিটি যখন ইকুয়াল হবে, ডেন্সিটি যখন সমান হবে, তখন সেই প্রবাহটাকে কি বলা হয় না, হোমোপিগনাল প্রবাহ। এখানে দেখো সংজ্ঞা দিয়েছে, নদীর জল এবং সমুদ্র বা হ্রদের জলের ঘনত্ব প্রায় সমান হলে এই প্রবাহ সৃষ্টি হয়। অর্থাৎ এক্ষেত্রে দুটোরই প্রবাহের যে ডেন্সিটি সেটা ইকুয়াল। ওকে, নেক্সট আমি এক্সপ্লেনেশন আসছি, জাস্ট আমাকে প্রবাহগুলো বলতে হবে। কি বলেছে দেখো নেক্সট, যে নদীর জল, নেক্সট যেটা হাইপোপিগনাল বলেছে, হাইপোপিগনালে কি বলেছে না, নদীর জল সমুদ্রের জল অপেক্ষা হালকা বলে এই প্রবাহ দেখা যায়। অর্থাৎ যখন রিভার ওয়াটারটা ডেন্সিটি অনেকটা কম হবে, কার রেসপেক্টে না, সমুদ্রের রেসপেক্টে বা লেকের রেসপেক্টে। অর্থাৎ লেকের যে ওয়াটার তার ডেন্সিটি বেশি এবং রিভারের যে ওয়াটার তার ডেন্সিটি কম, তখন সেটা কি প্রবাহ বলা হবে না, হাইপোপিগনাল প্রবাহ বলা হবে। নেক্সট যেটা রয়েছে হাইপার পিগনাল প্রবাহ। হাইপার পিগনালে কি হয় না, এক্ষেত্রে যে রিভার ওয়াটারের ডেন্সিটি সেটা কিন্তু খুব বেশি হবে কার থেকে না, লেক ওয়াটার বা ওই সি ওয়াটারের রেসপেক্ট বা ওশান ওয়াটারে। আমি যদি বলি এখানে হাইপার পিগনালে কি হয় না, রিভার ওয়াটারের যে ডেন্সিটি সেটা বেশি হয়, বাট যে লেক ওয়াটার বা যে ওশান ওয়াটার তার ডেন্সিটি অনেকটা কম হয়। ওকে, এই যে প্রবাহটা এটাকে কি বলা হয় না, হাইপার পিগনাল প্রবাহ। এবারে এই যে তিনটা প্রবাহ আছে এইখানে বলেছে না, কোন প্রবাহতে আমাদের যে ডেল্টা ফর্মেশন হয় সেটা খুব ভালো হয়ে থাকে বা প্রমিনেন্ট হয়। ওকে, দেখো আমরা যদি একটু দেখি তিনটাতে, যখন রিভার ওয়াটারের ডেন্সিটিটা আর সি ওয়াটারের ডেন্সিটিটা ইকুয়াল হবে, তখন কি হয়, তখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। অর্থাৎ ইকুয়াল ডেন্সিটি হওয়ার জন্য জলটা কি, যখন জলটা রিভারের জলটা যখন সমুদ্রের সাথে মেশবে বা লেকের সাথে মেশবে, তখন কি হবে না, সেডিমেন্টগুলো আস্তে আস্তে করে ডিপোজিট হতে থাকবে। ওকে, রিভার বেড প্লাস রিভার মাউথ, আমি বলতে পারি রিভার মাউথ, এবং সেখানে যে ডেল্টা ফরমেশনের যে বেড গঠিত হয়, অর্থাৎ ডেল্টার যে স্টার্টা রয়েছে, আমি বলতে পারি বটম সেট, ফোর্থ সেট, টপ সেট, এই যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুব ফেভারেবল কন্ডিশন পায় এবং গঠিত হয়। সেটা কিসে না, হোমোপিগনাল প্রবাহ। এছাড়াও যে দুটো প্রবাহ রয়েছে, একটা রয়েছে হাইপোপিগনালে কি বললাম না, হাইপোপিগনালে যে নদীর জলের ডেন্সিটিটা সেটা অনেকটা কম হয় এবং যে ওশান ওয়াটারের যেটা সেটা অনেকটা বেশি হয়। এবার ওশান ওয়াটারে যখন ডেন্সিটি বেশি হবে তখন কি হবে না, এই হালকা ডেন্সিটির জল যখন সমুদ্রে যাবে তখন কি হবে না, তোমরা নর্মালি দেখবে যে যদি কোনো ডেন্সিটি বেশি জলের উপর আমি যদি হালকা ডেন্সিটি কিছু দিই, তাহলে সেটা কি করবে না, ভাসতে থাকবে। ওকে, কেন তার ডেন্সিটি অনেকটা হালকা, তাই জন্য ও উপরে ভাসতে থাকবে। সেইভাবে যখন রিভার ওয়াটারের ডেন্সিটি হালকা হবে ওশান ওয়াটারের ওই হাইপোপিগনাল প্রবাহে, তখন কি হয় না, উপর দিয়ে কি হয় না, জলটা ফ্লো করে যাবে এবং সেডিমেন্টগুলো আস্তে আস্তে করে অনেক দূর অবধি এবং খুব স্লোভাবে কিন্তু ডিপোজিট হতে থাকে। ওকে, এক্ষেত্রে যে ডেল্টা ফর্মেশনটা হয় সেটা কিন্তু খুবই ধীর গতিতে হয়ে থাকে এবং টাইম সাপেক্ষ, অনেক টাইম নিয়ে কিন্তু ফর্মেশনটা হয় এবং এখানে অত ভালো ফর্মেশন হয় না। আরেকটা ফ্লো যেটা হচ্ছে হাইপার পিগনালে কি হয় না, এখানে এই হাইপার পিগনাল প্রবাহ খুবই কম দেখা যায়, বাট এখানে যখন হাইপার পিগনাল চলে আসে তখন কি হয় দেখো না, রিভার ওয়াটারের ডেন্সিটি খুব বেশি। এবার একটা বেশি ডেন্সিটি যখন একটা কম ডেন্সিটি জলে যাবে তখন কি হবে না, কম ডেন্সিটি জলে যাওয়ার সাথে সাথে ওর ডেন্সিটি বেশি হওয়ার জন্য ও নিচে চলে যাবে। ওকে, ওই জলটা নিচে চলে যাবে, ওর যে সেডিমেন্ট বলো বা যা কিছু ও নিয়ে এসেছে সব কিছু একদম গভীর সমুদ্রে চলে যাবে বা একদম বটমে চলে যাবে, তাহলে কি না, ডেল্টা ফর্মেশনটা হবে না। এবারে আমাদের যে কোশ্চেন ছিল আমি সেটাতে আসছি। দেখো এখানে যে কোশ্চেনের অপশনগুলো রয়েছে, প্রথম রয়েছে হোমোপিগনাল,
দেন হাইপোপিগনাল, দেন হাইপারপিগনাল। ওকে, এই তিনটার মধ্যে মেনলি যেটাতে ডেল্টা ফর্মেশন খুব ভালোভাবে হয় সেটা হয়ে যাবে কি না হোমোপিগনাল ফ্লো। ওকে, 1 নম্বরটা হয়ে যাবে কিনা প্রপার একদম স্ট্যান্ডার্ড অ্যান্সার। বাট রিসেন্ট আমরা যদি একটু দেখি যে তোমাদের এসএলএসটি যে সকল বই রয়েছে বা যে সকল বাংলা বই রয়েছে সেগুলোতে এই কোশ্চেনের অ্যান্সার নিয়েছে হাইপোপিগনাল। ওকে, হাইপোপিগনাল ফ্লো। এবারে আমি যে সকল বই স্টাডি করেছি সেখানে দেখলাম যে হোমোপিগনাল প্রপার অ্যান্সার বা হোমোপিগনাল অ্যান্সার হবে, বাট হাইপোপিগনালেও কিছু কিছু ক্ষেত্রে কি হয় না বদ্বীপ গঠনটা দেখতে পাওয়া যায়। ওকে, এবার রিসেন্ট যে এক্সাম হয়েছিল মাদ্রাসা কমিশনের সেখানে দেখলাম যে অ্যান্সারটা ওরা নিয়েছে সেটা হচ্ছে কিনা হাইপোপিগনাল প্রবাহ। এবারে দেখো আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা নিচুর এসএলএসটি বলে এসএলএসটি বা এসএসসি এইসব নিয়ে স্টাডি করছি, তারা যে বইটাকে ফলো করে আমাকে সেটার অ্যান্সারটা কিন্তু ওদেরকে দিতে হবে। ওকে, আমি এখানে তর্ক করলে হবে না, আমার অ্যান্সার দিলে আমি আমার লজিক দেখালে হবে না, ওরা যেটা চাইছে আমাকে সেটা দিতে হবে। তাই জন্য আমাদের প্রমিনেন্ট অ্যান্সার হোমোপিগনাল হলেও তোমাদের যেটা করতে হবে সেটা করতে হবে হাইপোপিগনাল ফ্লো। হাইপোপিগনাল ফ্লোতে ডেল্টা গঠিত হয়, ওকে, খুব স্লোলি হয়, ওকে, খুব লেটে হয়, ধীর গতিতে হয়, বাট হয়। তাই জন্য এটা কিন্তু যেহেতু উত্তর নিয়েছে একটা কমিশন, তাই জন্য কিন্তু আমাদের এই হাইপোপিগনালটা পরীক্ষার খাতায় করতে হবে। বাট প্রপার যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু হোমোপিগনাল। ওকে, এখানে কেন কি আমি বললাম কিসের জন্য হয়, ওকে, এটা কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে দেখো যে 13 নম্বর দাগে সমভাবে প্রতিরোধী অনুভূমিক শিলা স্তরের কোন ধরনের নদী নিকাশি ধরন গঠিত হয়। ওকে, এখানে বলেছে যে ইউনিফর্মলি রেজিস্ট্যান্স হরাইজেন্টাল রক স্ট্রাটা। ওকে, যেখানে ইউনিফর্ম বা সমভাবে রেজিস্ট্যান্স হরাইজেন্টাল রক স্ট্রাটা থাকে সেখানে কি ধরনের আমাদের জলনির্গম প্রণালীটা গঠিত হয়। ওকে, কি বলেছে ডেনড্রাইটিক, রেডিয়াল, ট্রেলিস, অ্যানুলার। ওকে, দেখো আমি যদি এর এক্সপ্লেনেশনে যাই যে সম রেজিস্ট্যান্স রক যেখানে থাকে বা ওয়ান কাইন্ড অফ রক্স যেখানে থাকে, ওকে, সেখানে কি হয়ে যাবে না সেটা ডেনড্রাইটিক হয়ে যাবে, বা আমি বলতে পারি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী হয়ে যাবে। এবং এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কিন্তু যে লিথোলজিক্যাল স্ট্রাকচার বা জিওলজিক্যাল যে ফরমেশন তার উপর ডিপেন্ডেন্ট থাকে না। ওকে, তার দ্বারা কোনো এফেক্টেড হয় না। ওকে, ক্লিয়ার? অর্থাৎ এটা কোথায় গঠিত হয়, এটা যেইখানে ইউনিফর্ম রেজিস্ট্যান্স হরাইজেন্টাল রক স্ট্রাটা থাকে সেই অঞ্চলে কিন্তু ডেনড্রাইটিক জলনির্গম প্রণালীটা গঠিত হয়। এখানে দেখো একটু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন গাছের শাখা প্রশাখার মতো দেখতে হয়। এটি গঠিত হয় এমন এলাকায় যেখানে ভূভাগের শিলার গঠন সমানভাবে প্রতিরোধী ও আড়াআড়িভাবে ছড়ানো হয়। ওকে, এবং সাধারণত অনুভূমিক এবং একরূপ শিলার উপর এই ধরনের নদী প্রবাহ সৃষ্টি হয়। ক্লিয়ার? নেক্সট দেখো একটা ম্যাচিং কোয়েশ্চেন রয়েছে সেই জলনির্গম প্রণালী থেকে। ওকে, যে নদীর প্যাটার্নগুলো যে রয়েছে কিছু আর তার রেসপেক্টে গঠনটা কিরকম কি হয়ে থাকে বা কোন অঞ্চলে গড়ে ওঠে সেইটা এখানে বলেছে রেডিয়াল, ডেনড্রাইটিক, প্যারালাল, সেন্ট্রিপেটাল। নেক্সট যে ডেভেলপেবল এরিয়া রয়েছে, রিজিয়ন রয়েছে, সেটা এই ধরনের জলনির্গম প্রণালীটা কোথায় গঠিত হতে পারে। বলেছে রিজিয়নস আন্ডারলাইন বাই হোমোজেনাস রক, প্রোনাউন্সড স্লোপ টু দ্য সারফেস, লো ল্যান্ড, ভলকানিক হিল। আমরা যদি একটু জাস্ট মেলাতে যাই, একটু আগে আমি পড়ে এলাম কি না এই ডেনড্রাইটিক। ওকে, ডেনড্রাইটিকটা কি আমরা পড়ে এসেছিলাম নে সমভাবে যেখানে ইউনিফর্ম রেজিস্ট্যান্স রক থাকবে। ওকে, এখানে দেখো যে একজাত শিলা দ্বারা গঠিত অঞ্চল। ওকে, আমরা যদি এটা দেখি একজাত শিলা, এটা কি হয়ে যাবে না একটু আগে দেখে এলাম যে ডেনড্রাইটিক। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে রেডিয়াল, রেডিয়াল প্যাটার্নটা কি, রেডিয়াল জলের প্যাটার্নটা হচ্ছে যখন একটা কোনো সেন্ট্রাল অঞ্চল থেকে জলনির্গমটা চারিদিকে ছড়িয়ে যাবে। ওকে, অর্থাৎ একটা সেন্ট্রাল অঞ্চল থেকে চারিদিকে যখন জলনির্গমটা বেরিয়ে যাবে, জলটা যখন চলে যাবে তখন সেটা কি হয়ে যাবে না রেডিয়াল প্যাটার্ন হয়ে যাবে। ওকে, আমরা যদি ধরি যে সাইকেলের চাকা, সাইকেলের চাকা কি হয় না যে রিং থাকে একটা সেন্ট্রাল অঞ্চল থেকে রিংগুলো এদিকে 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 এইরকম করে ছড়িয়ে থাকে। ওকে, এইটাকে যদি আমি একটা জাস্ট জলনির্গম প্রণালী ধরতে চাই তাহলে কি হবে না এটা ওয়ান কাইন্ড অফ রেডিয়াল স্ট্রাকচার। ওকে, অর্থাৎ একটা সেন্ট্রাল অঞ্চল থেকে চারিদিকে স্পোকগুলো অর্থাৎ সাইকেলের চাকার স্পোকগুলো এরকম ছড়িয়ে রয়েছে। ওকে, সেম ওয়েতে রেডিয়াল যে জলনির্গম প্রণালী সেটা কি হয় না একটা সেন্ট্রাল অঞ্চল থেকে বা একটা ডোম শেপ অঞ্চল থেকে বা একটা পাহাড়ি অঞ্চল থেকে, আমি একটা বলতে পারি যে একটা পাহাড়ের চূড়া থেকে চারিদিকে কি হয়েছে না জলনির্গম প্রণালীটা চলে গেছে বা ছোট 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 রিভারগুলো বেরিয়ে গেছে।
সেই প্রণালীটাকে বলা হয় রেডিয়াল স্ট্রাকচার। ওকে, দেখো এখানে আমি যদি দেখি যে কোন অঞ্চলে এটা হতে পারে রেডিয়াল স্ট্রাকচারটা, সেটা কি হয়ে যাবে না, যে আগ্নেয়গিরি পাহাড় যেটা রয়েছে, আগ্নেয়গিরি পাহাড়, ওখানে এই পাহাড়ের চূড়া থেকে কিন্তু রিভারগুলো ওপর থেকে নিচের দিকে নামতে পারে, একটা সেন্ট্রাল অঞ্চল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা হয়ে যাবে কি না রেডিয়াল স্ট্রাকচার। দেখো আমি জাস্ট একটু ম্যাচিং করি, প্রথমে দেখলাম ডেনড্রাইটিকটা 1 নম্বর, দেন রেডিয়ালটা হচ্ছে 4 নম্বর, নেক্সট কি রয়েছে প্যারালাল। প্যারালালটা কখনো একটা ঢালু অঞ্চল যেখানে থাকে, ঢাল অঞ্চল যেখানে থাকে সেখানে কি হয় না, রিভারগুলো একটার সাথে আরেকটা না মিশে ওরা প্যারালালি চলতে থাকে। ওকে, একটা যদি ঢালু অঞ্চল থাকে তাহলে রিভারগুলো কিন্তু একে অপরের সঙ্গে মিশে যায় না, কিন্তু ওরা পাশাপাশি কিন্তু প্যারালালি চলতে থাকে ঢাল বরাবর। ওকে, তখন সেটা কি হয়ে যাবে না প্যারালাল। এখানে যদি আমি দেখি যে নিচু অববাহিকা অঞ্চল আর কি রয়েছে ঢালু পৃষ্ঠ বিশিষ্ট অঞ্চল, এই যে দেখতে পাচ্ছ ঢালু পৃষ্ঠ বিশিষ্ট অঞ্চল, সেটা কি হয়ে যাবে না এই 2 নম্বর যেটা প্যারালাল সেটা। নেক্সট যে রয়েছে দেখো সেন্ট্রিপেটাল। ওকে, রেডিয়ালটার অপোজিট কিন্তু সেন্ট্রিপেটাল। এই যে রেডিয়ালটা দেখলাম একটা সেন্ট্রাল অঞ্চল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছিল, সেন্ট্রিপেটালটা কি, সেন্ট্রিপেটাল আমরা জানি সেন্ট্রিপেটাল ফোর্স কি করে না, নিজের দিকে জিনিসকে নিয়ে আসে, নিজের দিকে জিনিসকে টানে। সেই রকম সেন্ট্রিপেটাল জলনির্গম প্রণালীতে কি হয় না, চারিদিক থেকে কি হয় না একটা সেন্ট্রাল অঞ্চলে কি হয় না রিভারগুলো চলে আসে। যদি আমি দেখি যে চারপাশে কোনো একটা মাউন্টেনিয়াস রিজিয়ন রয়েছে, এখানে মাউন্টেন রয়েছে, এখানে মাউন্টেন রয়েছে, এখানে মাউন্টেন রয়েছে, এখানে মাউন্টেন রয়েছে, এবং চারদিকে যদি মাউন্টেনিয়াস রিজিয়ন রয়েছে এবং এখানে যদি আমি একটা নিম্ন উপত্যকা দেখতে পাই, তাহলে কি হবে, এই মাউন্টেনিয়াস রিজিয়ন থেকে কি রিভারগুলো চারিদিক থেকে এই সেন্ট্রাল অঞ্চলের দিকে ছুটে আসবে। তখন যে জলনির্গম প্রণালীটা সৃষ্টি হবে সেটাকে কি বলা হবে না, সেটাকে বলা হবে আমার সেন্ট্রিপেটাল জলনির্গম প্রণালী। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যদি আরেকবার মেলাতে চাই কোন অপশনটা আসবে এখানে না, 1 নম্বর যেটা রয়েছে দেখো এই যে এই অপশনটা কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? যেখানে যা আমি এক্সপ্লেন করলাম এখানে অলমোস্ট সেম থিং এখানে দেওয়া রয়েছে, জাস্ট একটু তোমরা দেখে নেবে যে রেডিয়াল জলনির্গম প্রণালী কোথায় গঠিত হয়, আগ্নেয় পাহাড় বা আগ্নেয়গিরির উপরে, ডেনড্রাইটিক কোথায় হয়, প্যারালাল কোথায়, সেন্টিমিটার কোথায়। ক্লিয়ার? আর এখানে তার রিলেটেড কিছু ছবি দেওয়া রয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, যে পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদান বিদ্যমান। ওকে, তোমাদের এইখান থেকে একটু আলাদা টাইপেরও কোশ্চেন হয়, আমি আসছি। ওকে, এখানে যে উত্তরটা হবে সেটা কি হয়ে যাবে, যে পৃথিবীর ভূত্বককে যদি আমি শুধুমাত্র কনসিডার করি, তাহলে পৃথিবীর ভূত্বকে সব থেকে বেশি পরিমাণ থাকে কি না অক্সিজেন। ওকে, অক্সিজেন কিন্তু খুব বেশি পরিমাণে ভূত্বকে থাকে। এবারে দেখো এখানে একটা ছক রয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে নোট করতে হবে। দেখো আমরা যদি শুধুমাত্র আর্থ ক্রাস্টকে কনসিডার করি, আর্থের ভূত্বককে কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ থাকে অক্সিজেন। এখানে বলেছে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অফ দ্য আর্থ ক্রাস্ট, আমি আর্থের ক্রাস্টকে কনসিডার করছি শুধুমাত্র, সেখানে বেশি থাকে অক্সিজেন 46.6%, তারপরে থাকে সিলিকন 27.7%, তারপরে থাকে অ্যালুমিনিয়াম 8.1%, তারপরে থাকে আয়রন 5.0%, তারপরে থাকে ক্যালসিয়াম। এরকম এটা সিরিজ ওয়াইজ অর্থাৎ ক্রোনোলজিক্যালি পার্সেন্টেজ ওয়াইজ রয়েছে, এটা শুধুমাত্র ক্রাস্টের ক্ষেত্রে। বাট যখন তোমাকে বলে দেবে টোটাল আর্থের রেসপেক্টে, অর্থাৎ পুরো পৃথিবীর রেসপেক্টে কোন এলিমেন্টটা সব থেকে বেশি রয়েছে, তখন কি হয়ে যাবে না, তখন হয়ে যাবে আয়রন। সেটা কত রয়েছে 35%। এখানে দেখো বলেছে যে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অফ দ্য আর্থ, আর্থকে যখন বলে দেবে এখানে, তখন কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট হয়ে যাবে কি না আয়রন অক্সাইড বা আয়রন, বা 35% এটা রয়েছে আয়রন। নেক্সট যেটা হবে অক্সিজেন, নেক্সট সিলিকন, নেক্সট ম্যাগনেসিয়াম, নেক্সট নিকেল। অর্থাৎ এই ক্রোনোলজিটা তোমাদেরকে জানতে হবে। ওকে, এখানে দেখো একটু এক্সপ্লেনেশন রয়েছে, দেখে নিও যে পৃথিবীর ভূত্বকে সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় অক্সিজেন, যেটা হচ্ছে 46.6%। ওকে, নেক্সট যেটা রয়েছে সিলিকন 27.7%। এছাড়াও যদি তোমাকে আর্থ শুধুমাত্র আর্থ বলা হয়, আর্থের রেসপেক্টে এই ছকটা করা আছে। ওকে, তাহলে তোমাদের কাজ এইগুলোকে একটু নোটিশ করা এবং নোট করা, যে কোনটা বেশি রয়েছে কোনটা কম রয়েছে আর্থের রেসপেক্ট, অর্থাৎ টোটাল আর্থের রেসপেক্টে, প্লাস এই শুধুমাত্র আর্থের ক্রাস্টের রেসপেক্টে। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো এখানে, যে ভূক্ষয় চক্রের কোন পর্যায়ে এন্ট্রপি বা বিশৃঙ্খলার মাত্রা সর্বাধিক থাকে। এটা ইংলিশে পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা, যে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন ইজ হাইয়েস্ট ইন হুইচ স্টেজ অফ দ্য সাইকেল অফ ইরোশন, সাইকেল অফ ইরোশনের কোন পর্যায়ে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনটা দেখতে পাওয়া যায় বা লক্ষ্য করা যায়। এখানে দেখো অপশন রয়েছে ইউথ স্টেজ, ম্যাচিওর স্টেজ, ওল্ড স্টেজ, রিজুভিনেশন স্টেজ।
ওকে, আমরা যদি একটু জাস্ট এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনটা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনটা কি না, এটা হচ্ছে একটা শক্তির বন্টনের বৈষম্যকে বোঝায়। ওকে, শক্তির বন্টনের বৈষম্য বলতে কি, দেখো যখন আমরা সাইকেল অফ ইরোশনটা পড়ি, ওকে, ডেভিসের সাইকেল অফ ইরোশনে তোমরা এই কনসেপ্টটা পাবে যে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন। ওকে, দেখো যখন আমরা এই ডেভিসের ক্ষয়চক্র নিয়ে আলোচনা করি, তখন দেখবো না প্রথম স্টেজ যেটা রয়েছে, বা আমরা যদি ইউথফুল স্টেজ দেখি, সেখানে কি হয় না, সেখানে এনার্জিটা কনসেন্ট্রেট হয় কোথায় না, হেডওয়ার্ড ইরোশন বরাবর। ওকে, অর্থাৎ ভার্টিক্যাল ইরোশনটা বেশি হয়, এবং আমরা যদি দেখি ওখানে ভি শেপ ভ্যালি সিস্টেম, এবং এনার্জিটা কোথায় কনসেন্ট্রেশন হয় না, বিশেষ করে এই বরাবর, অর্থাৎ ভার্টিক্যাল ইরোশনটা হয়, এবং নিম্নমুখী বা ডাউনওয়ার্ড মুভমেন্টে কি হয় না, এটা ইরোশনটা বেশি করে, আবার এই বরাবর এনার্জিটা সব থেকে বেশি থাকে, তাই জন্য ভার্টিক্যাল ইরোশন হয় এবং ভি শেপ ভ্যালি সৃষ্টি হয়। অর্থাৎ এই যে ইউথফুল স্টেজ, সেখানে কিন্তু একটা এনার্জির যে কনসেন্ট্রেশন সেটা শুধুমাত্র এই নিচ বরাবর হয়ে থাকে, ডাউনওয়ার্ড বরাবর হয়ে থাকে, এবং এনার্জির যে ডিস্ট্রিবিউশনটা তার মধ্যে বৈষম্য থাকে, অর্থাৎ এই বরাবর এনার্জিটা খুব বেশি, এই অঞ্চল বরাবর এনার্জিগুলো খুব কম। অর্থাৎ এখানে বৈষম্য দেখতে পাওয়া যাচ্ছে কোথায় না, যুবক অবস্থায়। বাট আস্তে আস্তে করে যখন রিভার এই সাইকেলটা চলতে থাকে, যখন ওল্ড স্টেজে পৌঁছায়, তখন কি হয় না, আস্তে আস্তে করে এই যে এনার্জিটা সেটা পুরো অঞ্চল বরাবর ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এবং সব জায়গাতেই এনার্জিটা ছড়িয়ে পড়ে। সেই যে এনার্জির ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়, বা যখন ওই এনার্জিটা পুরোপুরি সব জায়গাতে ছড়িয়ে পড়বে, তখন সেটাকে কি বলা হয় না, এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন। বোঝা গেছে? এইটা হচ্ছে কি না, আমরা যদি বলি এটা ওল্ড স্টেজে দেখতে পাওয়া যায়। ওকে, এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনটা কোন স্টেজে দেখতে পাওয়া যায় না, ওল্ড স্টেজে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এটা হবে ওল্ড স্টেজ। এখানে জাস্ট একটু এক্সপ্লেনেশন রয়েছে যে ভূ আকৃতি বিবর্তনে এন্ট্রপি হলো একটি প্রাকৃতিক ব্যবস্থার বিশৃঙ্খলা বা শক্তি বিচ্ছুরণের পরিমাণ। ডেভিস এর ভূপৃষ্ঠ ক্ষয়চক্র অনুযায়ী ভূমিরূপ যুবাবস্থার থাকে অল্প বিশৃঙ্খল বা স্টিপ স্লোপ, হাই রিলিফ, এবং বার্ধক্য পর্যায়ে গিয়ে বিশৃঙ্খলার হার সবচেয়ে বেশি পৌঁছায় জেন্টেল স্লোপ, লো এনার্জি, বিভ্রান্ত ভূমিরূপ, ফলে এন্ট্রপি সর্বাধিক হয় বার্ধক্য পর্যায়ে। অর্থাৎ এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনটা সব থেকে বেশি আমরা দেখতে পাই কোথায় না, ওল্ড স্টেজে। নেক্সট যেটা রয়েছে দেখো যে পিডমন্ট ট্রিপেন। ওকে, পিডমন্ট ট্রিপেন ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? পিডমন্ট ট্রিপেন ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? আমরা যদি এখানে অপশনগুলো দেখি, যে উইলিয়াম মরিস ডেভিস, ওয়ালথার পেঙ্ক, এলসি কিং, হ্যাক। ওকে, চারটা অপশন দেওয়া রয়েছে। আমরা যদি পিডমন্ট ট্রিপেন কনসেপ্টটা দেখতে যাই, তাহলে কিন্তু এটা প্রবর্তন করেছিলেন কে না, ওয়ালথার পেঙ্ক। পেঙ্কের দেওয়া কিন্তু পিডমন্ট ট্রিপেন কনসেপ্ট। ওকে, এখানে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা ওয়ান কাইন্ড অফ পিডমন্ট ট্রিপেনের ল্যান্ডফর্ম। ওকে, এখানে যদি আমি একটু জাস্ট দেখতে যাই যে কিভাবে এটা তৈরি হয়। ওকে, ওয়ালথার পেঙ্কের যে ইরোশনাল তত্ত্ব বা ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট যে তত্ত্ব ওয়ালথার পেঙ্কের, সেখানে উনি কি বলেছিলেন না, একটা ভূমিরূপের যখন উত্থান ঘটে, ভূমিরূপের উত্থানের সাথে সাথে কি হয় না, ইরোশনাল প্রসেসটা কাজ করতে থাকে, এবং এই ভূমিরূপ উত্থান এবং ইরোশন, অর্থাৎ এন্ডোজেনেটিক ফোর্সের ফলে উত্থান এবং এক্সোজেনেটিক ফোর্সের ফলে যে ইরোশন, এদের যে রেশিও, সেই রেশিওর ফলে কি হয় না, ভূমিরূপটা ক্রিয়েট হয়। এটা বলেছিলেন কে না, ওয়ালথার পেঙ্ক। এবারে উনি যে স্টেজগুলো দিয়েছিলেন ওনার ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরিতে, সেখানে কি বলেছেন না, প্রথম স্টেজে কি হয় না, ল্যান্ডফর্মের যে উত্থানের মান সেটা খুবই বেশি হয়, অর্থাৎ দ্রুত গতিতে ল্যান্ডফর্ম উত্থিত হতে থাকে, সেই জায়গায় ইরোশনের মাত্রাটা খুব কম থাকে। ওকে, সেই স্টেজে কি হয় না, ভূমির যে উচ্চতা সেটা খুব বেশি হয়ে থাকে। সেকেন্ড স্টেজে কি হয় না, আস্তে আস্তে করে তোমাদের এই যে ল্যান্ডফর্মের যে উত্থানের পরিমাণ সেটা যেই লেভেলে থাকে, ইরোশনের পরিমাণও সেই লেভেলে থাকে, অর্থাৎ ইকুয়াল হয়। সেক্ষেত্রে কি হয় না, ল্যান্ডফর্মটা সব সময়ের জন্য ইকুয়াল থাকে, অর্থাৎ ইরোশনও যতটা হচ্ছে, আপলিফমেন্টও ততটা হচ্ছে, অর্থাৎ এখানে স্টেবল ভূমিরূপ দেখতে পাওয়া যায় বা ইউনিফর্ম ল্যান্ডফর্ম দেখতে পাওয়া যায়। বাট নেক্সট স্টেজে কি হয় না, যখন দেখবে যে আপলিফমেন্টটা যেটা হচ্ছিল, আপলিফমেন্টটা কম হচ্ছে বাট ইরোশনটা বেশি হচ্ছে, তখন কি হয়ে যাবে না, তখন হচ্ছে লো ল্যান্ড ক্রিয়েট করে, বা যেটা আমরা বলতে পারি ওয়ালথার পেঙ্কের মধ্যে যেটা এনড্রাম্প, ওকে, সেই ভূমিরূপ সৃষ্টি করে। ওকে, এই দ্বারা এই যে ইরোশন এবং এই যে ডিপোজিশন, অর্থাৎ আমি বলতে পারি উত্থান এবং এই যে ক্ষয় যে প্রসেস, এই দুটো পাশাপাশি চলার কারণে কিন্তু উনি বলেছিলেন এই ধরনের, অর্থাৎ ট্রিপেন ধাপে ধাপে কি হয় না, আমাদের ভূমিভাগ সৃষ্টি হতে থাকে।
সেই কনসেপ্টটা কিন্তু ওনার যে তত্ত্ব সেটাতে পাওয়া যায়। ওকে, ক্লিয়ার? এইখানে দেখো একটু জাস্ট লেখা রয়েছে জিনিসটা কি কি বলেছে, পেডিমেন্ট ট্রিপেন বা পিডমন্ট ট্রিপেন বলতে এমন একটি ভূমিরূপ যেখানে ধাপে ধাপে পাহাড়ের পাদদেশে সিঁড়ির মতো গঠন তৈরি হয়। ওকে, যে পাহাড়ের যে পাদদেশ সেখানে ধাপে ধাপে সিঁড়ির মতো গঠন তৈরি হয়। এটি ওয়ালথার পেং প্রস্তাব করে এবং তিনি দেখান কিভাবে ভূমি একযোগে উত্থান ও ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন উচ্চতার ধাপ সৃষ্টি, অর্থাৎ একদিকে উত্থান হচ্ছে প্লাস সাথে সাথে ক্ষয় হচ্ছে, এবং এর যে রেশিও, কোথাও বেশি যদি বেশি উত্থান হয় তাহলে ল্যান্ডফর্ম হাই হবে, কোথাও যদি কম ইরোশন হয় তাহলে সেখানে উত্থান আরো বেশি হবে। যখন ইরোশন বেশি হবে, আপলিফমেন্ট কম হবে, তখন লো লেভেল ভূমি সৃষ্টি করবে। এই যে চেঞ্জেসগুলো উত্থান প্লাস ক্ষয়কার্য এর রেশিও বা এর রিলেশনের সাথে কিন্তু তোমার এই পিডমন্ট ডিপেন্ডটা রিলেটেড। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে প্রাইমারাম্ফ। ওকে, প্রাইমারাম্ফ শব্দটি ভূগোলের কোন বিজ্ঞানী প্রস্তাব করেন? ওকে, প্রাইমারাম্ফ কে বলেছেন না ওয়ালথার পেঙ্ক, উইলিয়াম মরিস ডেভিস, এলসি কিং হ্যাক। ওকে, এই ওয়ালথার পেঙ্ক ওনার যে এই তত্ত্ব দিয়েছিলেন ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট থিওরি, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে ভূমিরূপ যখন ল্যান্ডফর্ম যখন ডেভেলপমেন্ট শুরু করে প্রাথমিকভাবে, ওকে, ল্যান্ডফর্মে যখন ইভলিউশনটা স্টার্ট হয় প্রাথমিকভাবে যে ভূমির অবস্থান, ওকে, প্রাথমিকভাবে যে লো লেভেল এবং লো ইরোশনাল ভূমিটা অবস্থান করে, যেখানে ভূ উত্থানের মান অর্থাৎ আপলিফমেন্টের মান খুবই কম হয়, ইরোশনালের মান খুবই কম হয়, লো ল্যান্ড ভ্যালি যেটা অবস্থান করে প্রাথমিকভাবে বা ভূচক্র শুরু হওয়ার আগে, সাইকেল অফ ইরোশন শুরু হওয়ার আগে, তখন সেটাকে কি বলা হয় না প্রাইমারাম ল্যান্ড বা প্রাইমারাম ভূমি। ক্লিয়ার? সেটা বলেছিলেন ওয়ালথার পেঙ্ক। এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে যে প্রাইমারাম ধারণাটি প্রস্তাব করেন ওয়ালথার পেঙ্ক, যা বোঝায় একটি অল্প ঢাল বিশিষ্ট প্রাথমিক ভূমিরূপ যেখানে ভূমি এত ধীর উত্থিত হয় যে একই সঙ্গে ক্ষয়ও হতে থাকে, অর্থাৎ এত আস্তে আস্তে ভূমিটা উত্থান হচ্ছে তার সাথে সাথে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে লো লেভেলের একটা ভ্যালি অবস্থান করে যেটা একদম ক্ষয়চক্রের প্রথমের দিকে থাকে। ওকে, সেটাকে কি বলেছিলেন উনি না প্রাইমারাম, কে না ওয়ালথার পেঙ্ক। নেক্সট যেটা রয়েছে দেখো, যে ঢালের গঠন তত্ত্ব অনুযায়ী বা এখানে বলেছে প্যারালাল রিট্রিট বা সমান্তরাল পশ্চাৎ অপসারণ তত্ত্বটি কে প্রস্তাব করেছিলেন? ওকে, এখানে যদি আমি অপশন দেখি উইলিয়াম এম ডেভিস, ওয়ালথার পেঙ্ক, এলসি কিং, জেটি হ্যাক। ওকে, ইন স্লোপ ডেভেলপমেন্ট থিওরিজ হু প্রপোজড দ্য প্যারালাল রিট্রিট থিওরি। ওকে, আমি যদি প্যারালাল রিট্রিট থিওরিটা দেখতে চাই তাহলে ওটা প্রপোনেন্ট কে ছিলেন না এলসি কিং। ওকে, উনি কি বলেছিলেন না যদি কোনো একটা স্লোপ হয় বা স্লোপটা কিভাবে রিট্রিট করবে, স্লোপের যে পশ্চাৎ অপসারণ সেটা কিভাবে হবে না ইকুয়াল হবে বা সমান হবে। কিভাবে দেখো, ধরো এটা প্রাথমিক যে স্লোপটা সেটা এইরকম ছিল, এখানে প্রাথমিক স্লোপটা ছিল, আস্তে আস্তে করে যখন ইরোশনটা হচ্ছে, দেখো এইখানে যে ইরোশনটা প্রথম হয়েছে এই অঞ্চলটা, সেটা কিন্তু নিচে যতটা পরিমাণ এইখানে যতটা হয়েছে এইখানেও ততটা হয়েছে, এইখানেও ততটা, অর্থাৎ প্যারালালি ভাবে কি করছে না আস্তে আস্তে করে পেছচ্ছে। আবার নেক্সট যে ইরোশনটা হয়েছে সেটাও কিন্তু প্যারালালি হয়েছে, ইকুয়াল হয়েছে, আপওয়ার্ড যতটা হয়েছে ডাউনওয়ার্ড ততটা হয়েছে, উপরের অঞ্চলে যতটা ক্ষয় হয়েছে নিচের অঞ্চলে ততটা ক্ষয় হয়েছে। অর্থাৎ এখানে উনি বলেছিলেন যে প্যারালাল রিট্রিট থিওরির যে কনসেপ্ট, উনি বলেছিলেন যে ঢালের যে অর্থাৎ স্লোপের যে পশ্চাৎ অপসারণ সেটা কিরকম হয় না সমান্তরাল ভাবে হয়, অর্থাৎ আপওয়ার্ড যে ইরোশন সেটাও যতটা হয় ডাউনওয়ার্ড ইরোশন দুটোই কিন্তু ইকুয়াল ভাবে হয়। তাই জন্য যে ঢালের স্লোপের যে পশ্চাৎ অপসারণ সেটা কি হয় না প্যারালালি হতে থাকে, এবং এই প্যারালাল রিট্রিট থিওরিটাও কিন্তু কে দিয়েছিলেন না এলসি কিং। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় পাওয়া ক্ষুদ্রকার সরীসৃপের জীবাশ্মটির নাম কি, যা মহাদেশীয় স্থলন তত্ত্বকে সমর্থন করে? ওকে, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেখো, যে কন্টিনেন্টাল ড্রিপ থিওরিকে সমর্থন করে বা কন্টিনেন্টাল ড্রিপ থিওরির একটা প্রুফ আমরা বলতে পারি যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় পাওয়া গেছে এমন ক্ষুদ্রকার সরীসৃপ বা সরীসৃপ জীবাশ্ম, যেটার নাম কি? অপশন রয়েছে মেসোসরাস, টাইরানোসরাস, আর্কিওপটেরিক্স, গ্লোসিওপটেরিক্স। ওকে, আমি যদি একটু এক্সপ্লেনেশনটা দেখতে যাই, দেখো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হয়ে যাবে মেসোসরাস। ওকে, বাট আমাদের আরেকটু জিনিস এখানে ইনফরমেশন একটু জানতে হবে। দেখো যে যখন একত্রে সব কন্টিনেন্টগুলো অবস্থান করছিল, সেই প্যানজিয়া অবস্থান, এটা এটা যেটা রয়েছে এটা গন্ডোয়ানার অংশ। ওকে, অর্থাৎ সাউদার্ন পোর্শনে যে সাউদার্ন হেমিস্ফিয়ারের যে পোর্শনটা ছিল, ল্যান্ডমাসটা ছিল সেটা। ওকে, এইখানে দেখো আফ্রিকা রয়েছে, সাউথ আমেরিকা রয়েছে, আন্টার্কটিকা রয়েছে, ইন্ডিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। এই যে ল্যান্ডগুলো, এই যে ল্যান্ড মাসগুলো,
এই ল্যান্ডমাসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জায়গাতে বিভিন্ন ধরনের কি না জীবাশ্ম পাওয়া গেছে। ওকে, তাহলে এইখানে আমরা যদি কনসিডার করি যে মেসোসরাস কি না, এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেসোসরাস। এ কি করতে পারতো না, এ ওয়াটারে সুইম করতে পারতো। এটা একটা সরীসৃপ যে এই ওয়াটার অর্থাৎ জলেও কিন্তু জীবনযাপন করতে পারতো এবং স্থলেও জীবনযাপন করতে পারতো। তাই জন্য ও কন্টিনেন্টাল ড্রিফটিং এর সময় ও কি করেছিল না, একটা অঞ্চল থেকে আরেকটা জায়গাতে যেতে পারতো। ওকে, এবং এর যে জীবাশ্ম সেটা কিন্তু এই সাউথ আমেরিকার এখানেও পাওয়া গেছে, প্লাস এটা আফ্রিকাতেও পাওয়া গেছে। সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় পাওয়া ক্ষুদ্রকার সরীসৃপ জীবাশ্মটির নাম কি, সেটা হয়ে যাবে মেসোসরাস। ওকে, এছাড়াও আমরা যদি দেখি যে এই গ্লোসিপটেরিক্স একটা ফার্ন জাতীয় উদ্ভিদ। ওকে, সেটা কোথায় কোথায় পাওয়া গেছিল, এটা সব কন্টিনেন্টেই পাওয়া গেছে। দেখো সব ল্যান্ডমাসেই পাওয়া গেছিল, যে অস্ট্রেলিয়া প্লাস আন্টার্কটিকা প্লাস ইন্ডিয়া প্লাস আফ্রিকা প্লাস এখানে সাউথ আমেরিকা। এইটা তোমাদের জানতে হবে। প্লাস এখানে দেখো যে লিথোসরাস বলে একটা প্রাণী রয়েছে পারমিয়ান ট্রিয়াসিক যুগে, সেটা কোথায় কোথায় পাওয়া গেছিল, তার যে জীবাশ্ম সেটা পাওয়া গেছে আন্টার্কটিকাতে প্লাস ইন্ডিয়াতে প্লাস আফ্রিকাতে। ওকে, আর এখানে দেখো একটা সিনোগাথাস বলে একটা ম্যামেলস রয়েছে, যেটা শুধুমাত্র স্থলে অবস্থান করতো। সেটা কোথায় কোথায় রয়েছে না, সাউথ আমেরিকা প্লাস আফ্রিকা। এই জিনিসগুলো তোমাদেরকে একটু জানতে হবে যে কোন জীবাশ্মের এক্সাম্পলটা কোন কোন জায়গাতে পাওয়া গেছিল, যেটা প্রুফ হিসেবে কাজ করেছে কার না, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ওকে, ক্লিয়ার? এখানে দেখো এই মেসোসরাসের সম্পর্কে একটু লেখা রয়েছে যে এটি ছিল ক্ষুদ্র মিঠা পানির সরীসৃপ যা প্রায় 28 কোটি বছর আগে জীবিত ছিল। এই জীবাশ্মটি দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। এবারে কি বলেছে, যেহেতু মেসোসরাস সমুদ্র পার হয়ে যেতে পারতো, তাই এই আবিষ্কারটি প্রমাণ করে যে একসময় এটি দুটি মহাদেশ সংযুক্ত ছিল এবং এই আলফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল দ্বীপ তাকে জোরালো সমর্থন করে। ওকে, এছাড়াও দেখো এখানে মেসোসরাস, টাইরানোসরাস, আর্কিওপটেরিক্স এবং গ্লোসিপটেরিক্স দেওয়া রয়েছে। আমাদের যেটা জানতে হবে যে কন্টিনেন্টাল দ্বীপ থিওরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে বা প্রুফ হিসাবে কি কাজ করে, একটা হচ্ছে মেসোসরাস আর একটা হচ্ছে তোমার এই গ্লোসিপটেরিক্স। ওকে, যেটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। ওকে, এছাড়াও এগুলো যে রয়েছে টাইরানোসরাস, এটা হচ্ছে একটা মহাদেশীয় প্রাণী। ওকে, যেটা শুধুমাত্র তোমার বলতে পারো যে মহাদেশ অঞ্চলে ছিল, সমুদ্রে ও ট্রাভেল করতে পারেনি, বা এটা শুধুমাত্র একটা মহাদেশেই অবস্থান করতো। সেটা কি না, সেটা উত্তর আমেরিকা, নর্থ আমেরিকাতেই এটা পাওয়া গেছে, আদার্স কোথাও পাওয়া যায়। তাই জন্য এটা অতটা ইম্পর্টেন্ট নয়। প্লাস অর্কিওপটেরিক্স যেটা ছিল, অর্কিওপটেরিক্স হচ্ছে একটা পাখির ইভলিউশন, যেটা কি না, যেটা হচ্ছে সরীসৃপ প্লাস পাখি। ওকে, দুটোর ক্যারেক্টার নিয়েছিল, যেটা একটা এক্সাম্পল হিসেবে যেটা যেটা পাখির যে বিবর্তন সেটা নিয়ে এটা প্রুফ হিসেবে কাজ করে। বাট এটা আমাদের কন্টিনেন্টাল ডিপ থিওরির ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়। বাট আমাদের এই গ্লসিপটেরিক্স প্লাস মেসোসরাস কোথায় কি পাওয়া গেছে সেটা নিয়ে একটু জেনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যদি দেখি যে নিম্নলিখিত কোনটি অবলিক স্লিপ ফল্টের সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অবলিক স্লিপ ফল্ট সম্পর্কে এখানে জানতে চাওয়া হচ্ছে। কি বলেছে যে কেবল উলম্ব গতিসম্পন্ন ফল, অর্থাৎ শুধুমাত্র ভার্টিক্যাল মুভমেন্ট করছে এখানে। কেবল অনুভূমিক গতিসম্পন্ন ফল, অর্থাৎ শুধুমাত্র হরাইজন্টাল মুভমেন্ট করছে এখানে। উলম্ব ও অনুভূমিক উভয় দিকেই সঞ্চালন দেখা যায় এমন ফল, অর্থাৎ এখানে হরাইজন্টাল হচ্ছে প্লাস ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে, কোনো সঞ্চালন ছাড়াই স্থির ফল, অর্থাৎ একে স্টেবল ফল্ট। ওকে, যদি আমরা অবলিক স্লিপ ফল্ট দেখতে যাই তাহলে কি দেখবো না, এই অবলিক স্লিপ ফল্ট গুলো কি করে না, দুদিকে মুভমেন্ট করে, একটা হচ্ছে ভার্টিক্যালি মুভমেন্ট আর একটা হচ্ছে হরাইজন্টালি মুভমেন্ট। যখন ওই ফল্ট লাইন বরাবর বা কোনো ফল্ট সিস্টেমে যখন সেই দুদিকে মুভমেন্ট করবে, একটা হরাইজন্টালি মুভমেন্ট আর একটা ভার্টিক্যাল মুভমেন্ট, তখন সেই যে ফল্টটা সিস্টেমে সেটাকে কি বলে না, অবলিক স্লিপ ফল্ট। ওকে, এখানে তাহলে উত্তর হয়ে যাবে কি না গো, উলম্ব ও অনুভূমিক উভয় দিকেই সঞ্চালন কিন্তু দেখা যায় অবলিক স্লিপ ফল্টে। ওকে, এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে যে আমরা যদি নর্মাল ফল্ট দেখি, নর্মাল ফল্টের যে জিওমেট্রি আমরা যদি একটু জাস্ট দেখতে চাই, তাহলে এখানে কি থাকে না, একটা ফুট ওয়াল থাকে প্লাস একটা হ্যাঙ্গিং ওয়াল থাকে। হ্যাঙ্গিং ওয়ালটা কি করে না, মুভমেন্ট করে। হ্যাঙ্গিং ওয়াল যখন ডাউনওয়ার্ড মুভ করবে তখন সেটা নর্মাল ফল্ট হবে। রিভার ফল্টের ক্ষেত্রে কি হয় না, যে হ্যাঙ্গিং ওয়ালটা থাকে সেটা আপওয়ার্ড মুভ করে। ওকে, প্লাস এখানে দেখো লাইট ল্যাটারাল বা যেটা রয়েছে স্ট্রাইক স্লিপ ফল্ট, অনেক সময় এই স্ট্রাইক স্লিপ ফল্টটাও চলে আসে। স্ট্রাইক স্লিপ ফল্ট কি করে না, পাশাপাশি একটা পাশে আরেকটা মুভ করছে, পাশাপাশি মুভ করে, এখানে যেটা রয়েছে। এবং আমরা যেটা এখানে আমাদের কোশ্চেনে রয়েছে অবলিক স্লিপ ফল্ট। ওকে, অবলিক স্লিপ ফল্টটা কি না, এটা প্লাস উলম্ব প্লাস অনুভূমিক, অর্থাৎ এটা দেখো হরাইজন্টালি মুভমেন্ট করছে প্লাস ভার্টিক্যালি মুভমেন্ট করছে, দুদিকে মুভমেন্ট করছে। ওকে, তখন সেটা কি হয়ে যাবে, অবলিক স্লিপ ফল্ট। ওকে, এখানে রয়েছে দেখো যে এটি মূলত ডিপ স্লিপ এবং স্ট্রাইক স্লিপ দুটোর সঞ্চালনের মিশ্রণ। ওকে, দুটো বরাবর কিন্তু, একটা হচ্ছে তোমার ডিপ বরাবর আর একটা কিন্তু স্ট্রাইক বরাবর দুদিকেই কিন্তু সঞ্চালন হয় কি না, এই
অবলিক স্লিপ করে। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে দেখো যে বেস লেভেল বা নদীর ক্ষয়ের নিম্নতম সীমানার বা সীমার ধারণাটি সর্বপ্রথম কে প্রস্তাব করে? ওকে, এখানে বলেছে জি.কে. গিলবার্ট, উইলিয়াম মরিস ডেভিস, জন ওয়েলেসলি পয়েল, ওয়ালথার ফিঙ্ক। ওকে, যে হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ স্ট্রিম ইরোশন লিমিট নোন লেটার এজ দ্য বেস লেভেল, অর্থাৎ বেস লেভেলের আইডিয়াটা কে দিয়েছিলেন? ওকে, এখানে যদি আমরা দেখতে যাই বেস লেভেল দিয়েছিলেন কে না, পাওয়েল। ওকে, পাওয়েল, অর্থাৎ আমি বলতে পারি এটা নদীর ক্ষয়ের শেষ সীমা, অর্থাৎ এমন একটা লেভেল এটা যে এর নিচে পর্যন্ত কিন্তু কোনোভাবেই আর রিভার ক্ষয় করতে পারে না। ওকে, অর্থাৎ এই পর্যন্ত ক্ষয় করতে পারবে, ওর নিচে পর্যন্ত কিন্তু আর ক্ষয় করতে পারবে না, সেই লেভেলটাকে বলা হয় কিনা বেস লেভেল। ওকে, এখানে রয়েছে দেখো যে এক্সপ্লেনেশন রয়েছে, আমি যদি দেখি এটা দিয়েছিলেন পাওয়েল, কি বলেছে না, বেস লেভেল ধারণাটি ভূ আকৃতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ধারণা যা নদীর ক্ষয়ের সর্বনিম্ন স্তর নির্দেশ করে। 1875 সালে জন ওয়েসলি পওয়েল সর্বপ্রথম এই ধারণা দেন যে নদী একটি নির্দিষ্ট স্তরের নিচে আর ক্ষয় ঘটাতে পারে না। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা যদি দেখি এখানে কি বলেছে না, আলফ্রেড ওয়েগনার এর মতে মহাদেশীয় সরে যাওয়ার জন্য নিচের কোন বলগুলি দায়ী করা হয়েছে? অর্থাৎ এই যে কন্টিনেন্টাল ড্রিফট হয়েছিল, কন্টিনেন্টাল ড্রিফটের জন্য ওয়েগনার কোন কোন ফোর্সগুলোকে দায়ী করেছিলেন? ওকে, বা কোন কোন ফোর্সগুলো দায়ী ছিল এই কন্টিনেন্টাল ড্রিফটের পেছনে? ওকে, দেখো এখানে বলেছে জোয়ারজনিত বল ও মাধ্যাকর্ষণ বল, প্লেট টেকটনিক্স ও মেটাল কনভেকশন, রিজ পুশ ও স্ল্যাব পুল, সমুদ্রতল বিস্তার ও চৌম্বক বিপর্যয়। এখানে যদি আমরা একটু দেখি তাহলে কি দেখবো না, এখানে দুটো বলের কথা উনি বলেছিলেন, একটা হচ্ছে তোমার টাইডাল ফোর্স আর একটা হচ্ছে কিনা গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, টাইডাল ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই কিন্তু এই মহাদেশগুলোর সম্প্রসারণ ঘটেছিল বা দূরে সরে গিয়েছিল। ওকে, বা ড্রিফট হয়েছিল, সেটা বলেছিলেন কিনা ওয়েগনার। ওকে, কি বলেছে, জোয়ারজনিত বল প্লাস মাধ্যাকর্ষণ বল। ওকে, যে আলফ্রেড ওয়েগনার 1912 সালে তার মহাদেশ সরে যাওয়ার তত্ত্ব কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলেন মহাদেশগুলি সরে যাচ্ছে চন্দ্রের জোয়ারজনিত বল এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাব। ওকে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস হচ্ছে কিনা টাইডাল ফোর্স অফ সান এন্ড মুন। ওকে, তার ফলে কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি হয়েছে। নেক্সট কি রয়েছে না, হানিকম টোপোগ্রাফি। ওকে, হানিকম টোপোগ্রাফি গঠনের মূল কারণ কি? এখানে কি বলেছে না, হানিকম টোপোগ্রাফি ইজ দ্য রেজাল্ট অফ হুইচ জিওমরফিক প্রসেস, উইন্ড ইরোশন, সলিউশন উইদারিং, সল্ট উইদারিং, ফ্রিজ থ উইদারিং। ওকে, আমরা যদি দেখি হানিকম টোপোগ্রাফিটা কি, দেখো এই যে ছবিটা দেখছো এটাকে বলা হয় হানিকম টোপোগ্রাফি। এটা কিভাবে গঠিত হয় না, হানিকম টোপোগ্রাফি বেসিক্যালি তোমার এরিড অঞ্চল বা কোস্টাল এরিয়ার অঞ্চলে এটা গঠিত হয়ে থাকে। কিভাবে না, যখন ম্যাক্সিমাম ইভাপোরেশন হয়ে যায়, ইভাপোরেশনের হওয়ার ফলে কি হয় না, যখন তোমার ল্যান্ড থেকে যে ওয়াটারটা ইভাপোরেট হয়ে গেলে সেখানে কি হয় না, সয়েলটা পড়ে থাকে, এবং সয়েলটা কি হয় না আস্তে আস্তে করে বাষ্পীভবন হয়ে যাওয়ার পর ওটা ক্রিস্টালে ফর্ম হয়ে যায়, ক্রিস্টাল ক্রিয়েট করে, এবং ক্রিস্টাল ক্রিয়েট করার ফলে কি হয় না, তা ওর আয়তনটা বেড়ে যায়, এবং আয়তন বেড়ে যাওয়া মানে কি হবে না, ওর আশেপাশে যে শিলা বা আশেপাশের যে রক্স সেগুলোকে ও কি করে না ফাটল সৃষ্টি করে এবং সেটাকে ডিসইন্টিগ্রেট করে, ক্ষয় করে, এবং তার ফলেই কি হয় না, যে ওটা যখন কন্টিনিউয়াস ওই প্রসেসটা চলতে থাকে ছোট ছোট গর্ত এবং খাদ এরকম সৃষ্টি করে, এবং ওর টোটাল যে ভূমিরূপটা দেখতে হয় সেটা লাগে কার মতো, একটা মৌচাকের মতো, এবং তাই জন্য এটাকে কি বলা হয় না, হানিকম টোপোগ্রাফি। ওকে, এখানে রয়েছে দেখো হানিকম টোপোগ্রাফি গঠনের প্রধান কারণ কি না, সেটা হয়ে যাবে লবণ ক্ষয় বা সল্ট ওয়েদারিং। ওকে, এটা হচ্ছে সল্ট ওয়েদারিং এর জন্য। নেক্সট কি রয়েছে না, নদীর জলপ্রবাহ দ্বারা বড় বড় শিলা ও বোল্ডার যখন নদী তলের উপর দিয়ে গড়তে গড়তে পরিবাহিত হয়। এখানে বলেছে দেখো যে নদীর জলপ্রবাহ দ্বারা বড় বড় শিলা ও বোল্ডার যখন নদী তলের উপর গড়াতে গড়াতে পরিবাহিত হয় তখন এই পরিবহন প্রক্রিয়াটিকে কি বলা হয়? সাসপেনশন, সল্টেশন, দ্রবণ, ট্র্যাকশন। ওকে, এই সব জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে জিনিসটা কি। চলো, এখানে কি বলেছে যে নদী যখন তার প্রবাহ পথে শিলা রক্সগুলোকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় তখন সেটাকে কি বলে? দেখো যখন গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় তখন কি হবে না, সেই যে রক্স পার্টিকেলগুলো বা যে সেগুলো একটু বড় বড় সাইজের হবে, গ্রাভেল, বোল্ডার। ওকে, সেগুলো কি না, সেগুলো ওয়েটে বেশি হওয়ার জন্য ওরা কি করবে না, বটম যে রয়েছে বা রিভার বেড যে রয়েছে সেই রিভার বেড বরাবর গড়ে 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 যায়। ওকে, এই গড়িয়ে নিয়ে যাওয়ার প্রসেসটাকে কি বলা হয় না, ট্র্যাকশন। এটা অ্যান্সার হয়ে যাবে ট্র্যাকশন। এছাড়াও আদার্স যেগুলো রয়েছে দেখো যে সল্টেশন। সল্টেশন বিষয়টা কি? সল্টেশন হচ্ছে আমি বলতে পারি লাফিয়ে লাফিয়ে যাওয়া, অর্থাৎ এই ট্র্যাকশনে যে সকল
তোমার রক্স পার্টিকেল গুলো রয়েছে তার তুলনায় একটু ছোট ছোট রক্স পার্টিকেল, সেগুলো কি করে না কিছু কিছু সময় ওরা একটু লাফিয়ে যায়, আবার গড়িয়ে যায়, আবার লাফিয়ে যায়, আবার গড়িয়ে যায়। এই যে প্রসেসটাতে রক্স পার্টিকেল গুলো ট্রান্সপোর্ট হতে থাকে সেটাকে বলা হয় সল্টেশন, বা আমি বলতে পারি বাংলাতে লম্ফ দান প্রক্রিয়া, অর্থাৎ এটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ওকে, আর কি রয়েছে দেখো, একটা রয়েছে সাসপেনশন। সাসপেনশনটাতে কি হয় না, এই সল্টেশনের যে সকল রক পার্টিকেল গুলো তার থেকেও অনেকটা সূক্ষ্ম সূক্ষ্ম হয়, এবং সেগুলো কি হয় না জলের মধ্যে ভেসে ভেসে যায়। ওকে, জলের মধ্যে ভেসে ভেসে প্রবাহিত হয়, সাসপেন্ড হয়। ওকে, সাসপেন্ড হয়ে কিন্তু ওরা যেতে পারে, এই প্রসেসটাকে বলে না সাসপেনশন, অর্থাৎ জলের মধ্যে ভেসে ভেসে যায়। ওকে, এছাড়াও আরেকটা রয়েছে দেখো সলিউশন। সলিউশনটা কি, যে সকল কার্বনেটেড রক্স গুলো রয়েছে সেগুলো জলের সংস্পর্শে আসার সাথে সাথে কি হয় না কেমিক্যাল ওয়েদারিং এর ফলে ওটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, এবং জলের মধ্যে দ্রবীভূত হয়ে ওই রক্স পার্টিকেল গুলো কি হয় না তোমার মুভমেন্ট করতে থাকে। ওকে, সেটাকে বলা হয় কিনা সলিউশন, অর্থাৎ জলের মধ্যে গুলে গেছে। ওকে, এই চারটা প্রসেস কিন্তু রিভার ট্রান্সপোর্টেশনের খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখবে যে কোন প্রসেসটাতে কিভাবে ট্রান্সপোর্ট হয়ে থাকে। ক্লিয়ার? এখানে অলমোস্ট লেখা রয়েছে, দেখে নিই। নেক্সট কি রয়েছে দেখো, যখন কোনো নদীর সাইনোসিটি ইন্ডেক্সের মান, সাইনোসিটি ইন্ডেক্সের মান কত বলেছে না 1.5 এর বেশি হয়, তখন নদীটিকে কি বলা হয়? ওকে, বলেছে সোজাসুজি নদী, বাঁকবিহীন নদী, মিয়েন্ডারিং নদী, ঘূর্ণায়মান নদী। The Sinus-City index value greater than 1.5 indicates that the river is straight, sinus, meandering, rolling. কি বলেছে দেখো, যখন কোনো নদীর সাইনোসিটি ইন্ডেক্সের মান 1.5 এর বেশি হয় তখন নদীটিকে কি বলা হয়? সেটা হয়ে যাবে মিয়েন্ডারিং রিভার। এখানে দেখো একটা ফর্মুলা রয়েছে যে লেন্থ অফ দ্য স্ট্রিম চ্যানেল, লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স, অর্থাৎ যদি আমি এটা একটা রিভার ধরি, এটা একটা রিভার, রিভারের আমি একদম রিভার লাইন বরাবর একটা ডেপথ দেখছি, একটা লেন্থ নিচ্ছি, প্লাস একটা রিভারের স্ট্রেট লাইন নিচ্ছি। এই দুটোর যে রেশিও বলেছে, উপরে কি বলেছে না লেন্থ অফ দ্য স্ট্রিম চ্যানেল, স্ট্রিম চ্যানেলের কতটা লেন্থ রয়েছে, অর্থাৎ এই যে অ্যাকচুয়াল যে লেন্থটা রয়েছে সেটা কতটা, তার নিচে কি বলেছে না স্ট্রেট লাইন ডিস্টেন্স, যে রিভারের স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা কতটা সেটা, তার যে রেশিও সেটাকে বলা হয় সাইনোসিটি ভ্যালু বা সাইনোসিটি ইন্ডেক্স ভ্যালু। এইটাকে করলে দেখতে পাবো যে কয়েকটা ভ্যালু আমরা পেতে পারি, কোনো স্ট্রিমের উপর যদি আমরা এটা ক্যালকুলেট করি আমরা কিছু ভ্যালু পেতে পারি। এবার ভ্যালুটাতে কি বলেছে না যখন সাইনোসিটি ইন্ডেক্সের ভ্যালু লেস দেন 1.1 হবে তখন সেটা কিনা স্ট্রেট, যখন 1.1 থেকে 1.5 হবে সেটা কিনা সাইনাস। দেখো এখানে স্ট্রেট আছে, এখানে হালকা বাঁক হয়েছে, বা এটাকে আমরা সাইনাস বলতে পারি। নেক্সট যেটা রয়েছে মিয়েন্ডার, মিয়েন্ডারিং এর ক্ষেত্রে কি হয় না যে সাইনোসিটি ইন্ডেক্সের ভ্যালু সেটা কত হয়ে যায় না 1.5 এর বেশি হয়ে যায়, তখন সেটা কি হয়ে যাবে না মিয়েন্ডারিং রিভার। ক্লিয়ার? এখানে তাই জন্য বলেছে যে সাইনোসিটি ইন্ডেক্সের ভ্যালু যখন 1.5 এর বেশি হয় তখন নদীটিকে কি বলা হয় না মিয়েন্ডারিং নদী। ক্লিয়ার? এখানে আরো লেখা রয়েছে যে এই স্ট্রেট, সাইনাস, মিয়েন্ডারিং, এটা ইংলিশে জাস্ট একটা ছবি আছে, প্লাস এখানে ভ্যালুগুলোও আলাদাভাবে করা আছে, যে সোজা আমরা কোনটাকে বলবো, বাঁকবিহীন কোনটাকে বলবো, মিয়েন্ডারিং কোনটাকে বলবো, তার রেসপেক্টে ভ্যালুটা কতটা। ক্লিয়ার? নেক্সট এখানে কি রয়েছে দেখো, যে কিছু ডেল্টার ধরন রয়েছে, প্লাস তার রেসপেক্টিভ রিভার রয়েছে, যে কোন ডেল্টাটা কোন রিভার সাথে রিলেটেড। ওকে, এখানে দেখো আমরা কি কি রয়েছে না আর্কুয়েট ডেল্টা রয়েছে, বার্ডফুট ডেল্টা রয়েছে, এস্টুয়াইন ডেল্টা রয়েছে, কাসপেট ডেল্টা রয়েছে। আমরা যদি দেখি একটু আর্কুয়েট ডেল্টা, তাহলে আর্কুয়েট ডেল্টা কি হবে না আর্কুয়েট ডেল্টা হচ্ছে নীল রিভার ভ্যালি। ওকে, দেন বার্ডফুট ডেল্টা আমরা যদি দেখি বার্ডফুট ডেল্টা হবে মিসিসিপি রিভার। দেন এস্টুয়াইন ডেল্টা আমরা যদি দেখি সেটা হয়ে যাবে নর্মদা রিভার। কাসপেট যেটা আমরা যদি দেখি সেটা হয়ে যাবে টাইবার রিভার। ওকে, অর্থাৎ এটা অলমোস্ট করে দেওয়া রয়েছে। ওকে, জাস্ট এটা তোমরা দেখে নিই যে কোন রিভারের রেসপেক্টে কোনটাকে কোন ডেল্টা বলা হয়। ওকে, আচ্ছা, এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে আকুয়েট ডেল্টা কোনটা, বার্ডফুট ডেল্টা কোনটা, এস্টুয়াইন ডেল্টা কোনটা এবং কাসপেট ডেল্টা কোনটা। এখানে দেখো এটা হচ্ছে তোমার আকুয়েট ডেল্টা, যার আর্কের মতো হয়ে থাকে, বা এর মধ্যবর্তী যে অঞ্চল সেটার এক্সটেনশনটা অনেকটা বেশি হয়ে থাকে, অর্থাৎ এই যে এক্সটেনশন মধ্যভাগে এক্সটেনশনটা অনেকটা বেশি। আর বার্ডফুট ডেল্টা কি হয় না এটা যে রিভার চ্যানেলগুলো ওটা ব্রেডেড হয়, তার দুপাশে কি হয় না ওই ডিপোজিশন হতে থাকে, রিভারের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের দুপাশে কি হয় না ফাইনাল যে ম্যাটেরিয়ালস সেটা ডিপোজিটেড হয়ে বার্ডফুট ডেল্টা ক্রিয়েট। এবং এছাড়াও যে কাসপেট ডেল্টা সেখানে কিনা স্ট্রং ওয়েভ অ্যাকশন থাকে, এখানে যে ওয়েভের যে অ্যাকশন অর্থাৎ সি ওয়েভের অ্যাকশনটা কিন্তু খুব বেশি থাকে, তাই জন্য দেখো এখানে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। ওকে, এই ডেল্টা বরাবর এখানে কিনা ওয়েভ অ্যাকশনটা খুব বেশি পরিমাণে কার্যকরী ভূমিকা পালন করে, এবং যেটা এস্টুয়াইন ডেল্টা হয় সেখানে কিন্তু ডেল্টা ফর্মেশনটা খুব ভালোভাবে হয় না, যেমন আমরা দেখি যে নর্মদা নদী, তাপ্তি নদী, এগুলো। ওকে, ক্লিয়ার?
নেক্সট এখানে কি রয়েছে না, নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ক্রাস্ট অঞ্চলে ওয়েদারিং ঘটনার জন্য প্রধানত দায়ী? অর্থাৎ ক্রাস্ট অঞ্চলে যে ওয়েদারিংটা হয় সেটা কোন প্রসেসে হতে থাকে? ওকে, বলেছে অক্সিডেশন, হাইড্রোলাইসিস, কার্বনেশন, বরফের কার্যকলাপ। আমি যদি ক্রাস্ট অঞ্চলের ওয়েদারিং দেখি সেটা কার সাথে রিলেটেড না, কার্বনেশনের সাথে রিলেটেড, কার্বনেশন। ওকে, অর্থাৎ ক্রাস্ট অঞ্চলে কি থাকে না, কার্বনেটেড রক্স। ওকে, কার্বনেটেড রক বা ক্যালসিয়াম কার্বনেটেড রক্স থাকে। সেই ক্যালসিয়াম কার্বনেটেড রক্স তখন জলের সাথে বিক্রিয়া করে, সেই জলের সাথে বিক্রিয়া করার ফলে কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, সেটা ক্রাস্ট ভূমিরূপের সৃষ্টি করে এবং সেই ল্যান্ডফর্মটাকে কি করে না, ইরোড করে, ডিসইন্টিগ্রেট করে। ওই প্রসেসটাকে আমরা বলতে পারি কেমিক্যাল ওয়েদারিং ওয়ান কাইন্ড অফ। এবং এটা কি না, এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটার অ্যান্সার কি হয়ে যাবে না, কার্বনেশন প্রক্রিয়া। এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে ক্রাস্ট অঞ্চল সাধারণত চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এখানে মূলত আবহবিকার প্রক্রিয়াটি হলো কার্বনেশন, যেখানে বায়ুমণ্ডলের CO2 বৃষ্টির জলের সঙ্গে মিশে কার্বলিক অ্যাসিড তৈরি করে এবং এই দুর্বল অ্যাসিডটি চুনাপাথরের সঙ্গে প্রক্রিয়া করে দ্রবীভূত করে এবং গুহা, ডোবা, স্ট্যালাকটাইট ইত্যাদি কাঁচ জাতীয় ভূমিরূপ সৃষ্টি করে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? ওকে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলটা প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? বলেছে বেলে পাথর, চুনাপাথর সেল, গ্রানাইট, চুনাপাথর ডোলোমাইট, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস, গন্ডোয়ানা, কয়লা, বেলে পাথর, চুনাপাথর। আমরা যদি দেখি ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে বেশিরভাগ কি পাওয়া যায় বা কোন জাতীয় শিলা পাওয়া যায়, সেটা হয়ে যাবে কিনা আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস। ওকে, এই আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দিয়ে কিন্তু এই ছোটনাগপুর মালভূমিটা গঠিত। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে ছোটনাগপুরের মালভূমি ভারতের প্রাচীনতম ভূখণ্ডগুলির মধ্যে একটি, যা মূলত ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। এই মালভূমির গঠন প্রধানত আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। ক্লিয়ার? নেক্সট এখানে আরেকটা রয়েছে দেখো, যে ম্যাচিং কোশ্চেন রয়েছে। এটা এটা একটু জাস্ট ইংলিশে আনা হয়েছে, তার কারণে এর যে বাংলা সেটাও খুবই টাফ, বা বাংলা উল্টো পাল্টা ভাবে ট্রান্সলেট হচ্ছিল, তাই জন্য আমি এটা বাংলা টাইপ করতে পারিনি। ওকে, দেখো কলাম 1 বা স্টেজ 1 এবং কলাম বি বা লিস্ট 2 রয়েছে। এখানে কি কি বলেছে না, এটা পেঙ্কের যে তত্ত্ব, পেঙ্কের তত্ত্বের সাথে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা এখানে মিল করতে বলেছে। যে অবস্টিনজেন্টলি একটা ডেভেলপমেন্ট, গ্লিচ ফর্মিজ ডেভেলপমেন্ট, অ্যাবস্টিনজেন্টলি ডেভেলপমেন্ট। অর্থাৎ পেঙ্কের তত্ত্বের যে 3টা স্টেজ ছিল, এই 3টা স্টেজই কিন্তু পেঙ্ক তার সাইক্লোবিউরেশনে অ্যাপ্লাই করেছিলেন। একটা হচ্ছে অবস্টিনজেন্টলি, দেন রয়েছে গ্লিচ ফর্মিজ, এবং শেষ যেটা একদম ওল্ড স্টেজ, সেটা হচ্ছে অ্যাবস্টিনজেন্টলি স্টেজ। ওকে, এবার এই স্টেজের মধ্যে কি কি ধরনের ডেভেলপমেন্টটা হয়, বা যে স্লোপ ডেভেলপমেন্ট বলতে পারি, বা যে স্লোপটা সৃষ্টি হয়, সেটা কি ধরনের হয়ে থাকে, কি ক্যারেক্টারিস্টিক্সের হয়ে থাকে? দেখো, যেটা অবস্টিনজেন্টলি সেটাতে কি হয় না, সেটা অ্যাক্লারেটেড স্টেট বা সেটা ওয়াক্সিং ডেভেলপমেন্ট হয়ে থাকে। ওকে, বা ওয়াক্সিং স্লোপ ডেভেলপমেন্ট হয়ে থাকে। তাহলে এখানে আমি দেখতে চাই যে অ্যাক্লারেটিং স্টেট হচ্ছে অবস্টিনজেন্টলি, সেটা হয়ে যাবে কিনা A2, এটা হবে অ্যাক্লারেটিং ডেভেলপমেন্ট। আর এই ক্ষেত্রে ওয়াক্সিং স্লোপ বা আমি বলতে পারি কনভেক্স স্লোপ কিন্তু ক্রিয়েট হয়। ওকে, নেক্সট যেটা রয়েছে গ্লিচ ফর্মিজ। ওকে, গ্লিচ ফর্মিজের ক্ষেত্রে কি হয় না, এটা ইউনিফর্ম। ওকে, এখানে ইউনিফর্ম ডেভেলপমেন্টটা হয়ে থাকে। ইউনিফর্ম, এখানে আপলিপমেন্ট প্লাস যে ইরোশনটা সেটা কিন্তু ইকুয়াল হয়, তাই জন্য এখানে ইউনিফর্ম ডেভেলপমেন্ট হয়। প্লাস যেটা শেষে রয়েছে অ্যাবস্টিনজেন্টলি, অ্যাবস্টিনজেন্টলিতে কি হয় না, এটা ওয়ার্নিং ডেভেলপমেন্ট স্টেজ বা বলতে পারি ডিক্লারেটিভ ডেভেলপমেন্ট স্টেজ। এখানে কি হয় না, কনকেভ বা অবতল স্লোপ ক্রিয়েট করে থাকে, কনকেভ। ওকে, সেটা হচ্ছে ওয়ার্নিং ডেভেলপমেন্ট স্টেজ। ওকে, দেখে এখানে যে স্টেজগুলো রয়েছে, একটা হচ্ছে অবস্টিনজেন্টলি স্টেজ, প্লাস গ্লিচ ফর্মিজ, দেন হচ্ছে অ্যাবস্টিনজেন্টলি। এই যে 3টা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স এখানে একটু রয়েছে, একটু দেখে নাও। যে এখানে কি বলছে, ঊর্ধ্বমুখী ও ত্বরান্বিত বিকাশ এই পর্যায়ে ভূ উত্তোলনের হার ক্ষয়ের তুলনায় অনেক বেশি। অর্থাৎ এই অবস্টিনজেন্টলি স্টেজে কি হয় না, যে আপলিপমেন্টটা খুব বেশি হতে থাকে উইথ রেসপেক্ট টু ইরোশন, ইরোশনটা অনেকটা কম হয়। তাই জন্য এখানে ল্যান্ডমাস কি করতে থাকে না, আপ করতে থাকে বা বিকাশ করতে থাকে উপরের দিকে। এটাকে কি বলা হয় না, অ্যাক্লারেটিং ডেভেলপমেন্ট। আর যেটা ব্লিচ ফর্মিজ রয়েছে, সেটাতে কি হয় না, ভূত্তোলনের হার এবং ক্ষয় এটা ভারসাম্য হয়ে থাকে, অর্থাৎ দুটো ইকুয়াল হয়ে থাকে। তাই জন্য এখানে কি বলেছে না, ইউনিফর্ম ডেভেলপমেন্ট হয়ে থাকে। প্লাস যেটা অ্যাবস্টিনজেন্টলি, যেটা পর্যায় 3 লাস্ট পর্যায়ে, সেখানে কি হয় না, ভূ উত্তোলন প্রায় বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপলিপমেন্ট প্রায় বন্ধ হয়ে যায়, এবং যে ইরোশনটা সেটা কিন্তু কি হয় না, চলতে থাকে, খুব ধীর গতিতে চলতে থাকে। তাই জন্য কি হবে না, এটা হয়ে যাবে তোমার ডিক্লারেটিভ ডেভেলপমেন্ট বা ওয়ার্নিং ডেভেলপমেন্ট স্লোপ। ওয়ার্নিং স্টেজ আমরা বলতে পারি, বা ওয়ার্নিং স্লোপ ক্রিয়েশন স্টেজ আমরা বলতে পারি, যেখানে কি হয় না, কনকেভ স্লোপটা ক্রিয়েট হয়। ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আর ক্লাসটা যদি ভালো লাগে তোমরা
লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।